হবু বরের আত্মহত্যার খবরটা আয়েশার কানে আসে বিয়ের আগের দিন রাত 4টায়। হবু বরের বন্ধু কল দিয়ে জানায় তাসকিন আত্মহত্যা করেছে। তাসকিন আয়েশার হবু বর, যার সাথে তার সম্পর্ক ছিল 2 বছরের। একই সঙ্গে দুজন চাকরি করত। অফিসের কলিগ হওয়ার সুবাদে তাদের পরিচয়টা হয়। সে থেকে সম্পর্ক, আর সেই সম্পর্কের সূত্র ধরে প্রণয় হতে যাচ্ছিল কাল। আয়েশা ভেবেছিল এটা হয়তো সাবিদ মজা করছে, তাই বেশ খামখেয়ালে হাসি দিয়ে বলল, এমন মজা করা ঠিক না। কিন্তু তার সে হাসিটা মলিন করে সাবিত বলে উঠল, ভাবি আমি মজা করছি না। আয়েশার মুখটা মলিন হয়ে গেল। কিছুতেই বুঝতে পারছে না তাসকিন কেন আত্মহত্যা করবে। এই তো কিছুক্ষণ আগে কথা হলো, দুজনের একসাথে কত স্বপ্ন বুনল। আয়েশা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তাই নিশ্চিত হওয়ার জন্য তাসকিনের ছোট বোন সানিয়াকে কল দিল। সানিয়াকে পরপর 4 বার কল দেওয়ার পরও তুলল না সে। আয়েশার ছটফটানি বাড়তে লাগলো। তাসকিনকেও কল দিয়ে পাচ্ছিল না। সব মিলিয়ে সে খুব হতাশ হয়ে বসে আছে। মনের মধ্যে নিশ্চয়তা অনিশ্চয়তা দুটোই কাজ করছে। এর মধ্যেই তার মা শহুরা বেগম এসে সজোরে কান্না করে দিলেন। মেয়ের পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে আহাজারি করতে লাগলেন। আয়েশার এবার বুঝতে বাকি রইল না সাবিত যা বলেছে সবটা সত্যি। সে দম ধরে বসে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চোখ বেয়ে পানি পড়ছে। বুকের যন্ত্রণা বহুমাত্রা বেড়ে গেলেও সেটা প্রকাশ করতে পারছে না। হাত দুটোতে তাকিয়ে দেখলে এখনো মেহেদি রাঙ্গা হয়ে আছে, টুকটুকে লাল হয়েছে মেহেদি। স্বাভাবিক মৃত্যু হয়তো এত কষ্ট আয়েশাকে দিত না, কিন্তু আত্মহত্যার ব্যাপারটা সে মানতে পারছে না। নিজের অজান্তে দম ধরে বসেছিল। চোখ দিয়ে পানি বের হওয়া ছাড়া আর কোনো উপক্রম তার মধ্যে পরিলক্ষিত হলো না। তার মা শহুরা বেগম তার দিকে তাকিয়ে তার অবস্থা দেখে আরো জোরে কেঁদে দিয়ে বলল, মার একটু চিৎকার দিয়ে কান্না কর, ভালো লাগবে। আয়েশা আর কোনো কথা বলতে পারছে না, শুধু হাতের দিকে তাকিয়ে চোখের জল ফেলছিল। হাসতে গলায় বলল, মা আমি তাসকিনদের বাসায় যাব, তাকে দেখতে চাই। কথাটা বলেই চুপ হয়ে গেল আয়েশা। শহুরা বেগম তাকে ধরে নিয়ে রুম থেকে বের হলেন। আয়েশার বাবা হামজাদ সাহেব স্থির হয়ে তখন সোফায় বসেছিলেন। নিজের একমাত্র মেয়ের এই অবস্থা যেন মানতে পারছেন না। কি থেকে কি হয়ে যাচ্ছে সেটা তিনি বুঝতে চেয়েও যেন বুঝতে পারছেন না। আয়েশাকে দেখে হু হু করে কেঁদে শহুরা বেগমকে বললেন, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? তাসকিনকে একটু দেখে আসুক, আর তো দেখতে পাবে না বলেই কেঁদে দিলেন। আয়েশা তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তাসকিনদের বাসা খুব একটা দূরে না, মিনিট 5-এর পথ। শহুরা বেগম নিজের মেয়েকে নিয়ে বের হলেন। চারপাশটা তখনও বিয়েবাড়ির আমেজে ঝলমল, তবে কেমন জানি ফিকে আর নির্বীজ হয়ে আছে। রিকশাও নেই যে রিকশা করে যাবে। শহুরা বেগম আস্তে গলায় বলল, হেঁটে যেতে পারবে? আয়েশা শুধু মাথা নেড়ে সম্মতি দিল। সেনাপট্টায় হাঁটছে আয়েশা। চোখের সামনে কত স্মৃতি জমে উঠছে তার, কত কিছুই মনে হচ্ছে তার। এর মধ্যেই মনে হলো কেউ তার পাশ দিয়ে হাঁটছে। পাশ ফিরে তাকিয়ে দেখলো কেউ নেই। আবারও হাঁটতে শুরু করলো। মনে হলো কেউ একজন তার হাত ধরেছে, কিন্তু পাশ ফিরে তাকিয়ে দেখলো কেউ নেই। মুহূর্তে হাতের স্পর্শটাও বিলীন হয়ে গেল। এমন কেন মনে হচ্ছে তার, সেটা যে সে বুঝতে পারছে না। মিনিট 8 পর দুজনে উপস্থিত হলো তাসকিনদের বাসায়। শহুরা বেগম সেখানে গিয়ে আয়েশার হাতটা ছেড়ে দিল। চারপাশটায় মানুষ গিজ গিজ করছে। বিয়েবাড়ির হুলস্থুল যেন ক্রমশই মলিন হয়ে আহাজারিতে রূপ নিল। আয়েশা মানুষের ভিড় ঠেলে ভেতরে ঢুকলো। তাসকিনের ঘরের দরজাটা খোলা। তাসকিনের লাশ ঝুলছে। আয়েশা কাঁদতে চেয়েও পারছে না। তার চোখে কিছু বিষয় পরিলক্ষিত হলো। ঝুলন্ত লাশটাকে সে দেখতে লাগলো। লাশটার কাছে যেতে চাইলে অনেকে বাধা দিল। পুলিশ আসার আগে লাশ ধরা যাবে না তাই। তবুও সে লাশটার একটু কাছে গেল। তাসকিনের পায়ের নখগুলো খেয়াল করলো। প্রতিটা নখে ক্রস চিহ্ন করে লাল দাগ কাটা। পায়ের গোড়ালিতে কিছু লেখা। সেটা আরবি হরফও হতে পারে, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে না।
পায়ের উপরের অংশে কালো বৃত্ত করা। হাতের দিকে তাকিয়ে দেখলো প্রতিটি নখে তীর চিহ্ন আঁকা। হাতের তালুতে কিছু লেখা, তবে স্পষ্ট না। হাতের উল্টো পিঠে দুটো বাচ্চার ছবি অঙ্কন করা, তবে মুখ স্পষ্ট না। এবার আয়েশা তাসকিনের মুখের দিকে তাকালো। সাধারণত ঝুলন্ত লাশের মুখ নিচের দিকে ঝুলে থাকে, তবে তাসকিনের মুখ দক্ষিণ দিকে বরাবর করা, চোখগুলো উল্টানো। মনে হচ্ছে কিছু দেখেছিল সে। আয়েশা দেয়ালের দিকটায় তাকালো। তেমন কিছুই তার চোখে পড়ল না, শুধু মনে হয়েছিল একটা বাচ্চার অবয়ব দেয়ালে আছে। তবে সেটা কি তার মনের ভুল ধারণা নাকি সত্যি? কান্নার সময় সে পাচ্ছে, এমন সময় লক্ষ্য করলো বারবার মনে হচ্ছে তার হবু বর আত্মহত্যা করেনি। এমন কিছু হয়েছে যেটা সে বা অন্যরা জানে না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। এর মধ্যে পুলিশ এসে পড়লো। আয়েশাকে বাইরে যেতে বলল। সে কোনো কথা না বলে বাইরে গিয়ে পাথরের মতো বসে পড়ল। তার চোখ দিয়ে কোনো জল পড়ছে না, নেই কোনো আহাজারি। শুধু এটাই মনে আসছে, হাতে পায়ে এসব কি? তার মাথায় এসবে ঘুরপাক খাচ্ছে। লাশটা নামানো হলো। লাশটা নামাতে আয়েশা দৌড়ে গেল। সেখানে গিয়ে শার্টের বোতামের ফাঁক দিয়ে কি যেন কালো দেখা যাচ্ছে, বুকে লক্ষ্য করলো। সে শত বাধা উপেক্ষা করে ঝাপটে পড়লো তাসকিনের উপর। শার্টটা একটু উপরে তুলে বুকটা দেখে নিজেই চমকে গেল। তাসকিনের বুকের বাঁ পাশে একটা ইগলের ট্যাটু করা। এটা কবে করালো? সে শুধু এটাই ভাবছে। রাতেই তো ভিডিও কলে কথা বললো, তখন তো এমন ছিল না। তার মাথা ঘুরপাক খেতে লাগলো। এতক্ষণে জমানো কান্না এসব একসঙ্গে এসে থুবড়ে পড়লো। জোরে চিৎকার দিয়ে তাসকিনের মাথাটা বুকে নিতেই ভয় পেয়ে গেল। মাথার পেছনের দিকটায় কোনো গর্তের মতো কিছুতেই যেন হাত আটকে গেল। সে তাড়াহুড়ো করে পেছন দিকে দেখলো, লক্ষ্য করলো পিছন দিকটা একটা গর্ত, অথচ তাতে কোনো রক্ত নেই। একটা মানুষের মাথা গর্ত করলো, তাতে রক্ত থাকবে না, এটা কেমন? আর তাসকিন আত্মহত্যা করলো, অবশ্যই তার মাথায় পেছন দিকটা এমন হতো না। এমন সময় আয়েশার সামনের দিকে তাকালো। একটা বাচ্চা যেন হামাগুড়ি দিয়ে যেতে লাগলো। সে জোরে চিৎকার করে উঠলো, জোরে জোরে বলতে লাগলো, এটা স্বাভাবিক মৃত্যু না। তার কথায় কেউ পাত্তা দিল না। তাকে ধরে তাসকিনের থেকে আলাদা করে বসানো হলো। ভোর 6টা বাজে। লাশ নিয়ে থানায় গেল পুলিশ। এদিকে আয়েশা শুধু ভাবতে লাগলো, এটা কখনোই স্বাভাবিক হতে পারে না। চুপচাপ বসে রইল কতক্ষণ। পুরো বাড়ি এখন নীরব। শহুরা বেগম আয়েশার কাছে গিয়ে বলল, বাড়ি চল। এমন সময় সনিয়া এসে তার পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, ভাবি, তোমার মতো আমারও মনে এমন সন্দেহ লাগছে। ভাইয়া কখনো করতে পারে না। জানো, গতকাল একটা ঘটনা আমার সাথেও ঘটেছে। আমি জানি সেটা কেউ বিশ্বাস করবে না। আয়েশা নিজেকে শক্ত করলো, তার মাকে দূরে বসতে বলল। সনিয়া তার দিকে তাকিয়ে বলল, আমাকে বলো কি হয়েছে। সানিয়া বলা শুরু করলো। সানিয়ার কথা যত শুনছিল ততই আয়েশার বুক কেঁপে উঠছিল। তাসকিনদের বাসায় 3টে রুম, 2টো বাথরুম। একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকলেও অন্য রুমগুলোর সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই। অন্য রুমগুলোর জন্য একটা কমন বাথরুম দেওয়া। কমন বাথরুমটার অবস্থান তাসকিনের রুমের সাথে। অ্যাটাচ বাথরুমের যে রুমে সেখানে সানিয়ার বাবা মা থাকে, আর কমন বাথরুমটা মূলত বাকি 2 রুমের জন্য। সুতরাং সানিয়ার রুম থেকে বাথরুমে যেতে হলে তাসকিনের রুম পার হয়ে যেতে হয়। তখন রাত 2:30। সানিয়া বাথরুমে যাওয়ার জন্য উঠল। তাসকিনের রুমের দরজাটা তখন খোলা ছিল। তাসকিনের রুম পার হতে তার মনে হলো কোনো অসুরীয় আওয়াজ আসছে রুম থেকে। তাই সে কিছুটা ভয়ে ভয়ে গলা খাড়িয়ে বলতে লাগলো, ভাইয়া ভাইয়া। কিন্তু কোনো উত্তর আসলো না। অনুমতি ছাড়া রুমে প্রবেশ করা উচিত না, তাই রুমে আর প্রবেশ করলো না। ব্যাপারটা তেমন পাত্তাও দিল না। বিয়ে বাড়ি, সুতরাং হয়তো কেউ মজা করে এমন আওয়াজ করছে। ছেলেরা সব ছাদে আছে, রাতে তারা সেখানেই থাকবে। মেয়েরা সব সনিয়ার রুমে। তবে সারাদিন এত কাজ করেছে, এখন ক্লান্ত হয়ে নাক ডেকে ঘুমোচ্ছে সব।
বাইরে এতক্ষণ গান বাজলেও সেটা বন্ধ হয়ে গেছে। বাড়িটাতে বেশ ছমছমে পরিবেশ বিরাজ করছে। সে নিজেকে সামলে বাথরুমে প্রবেশ করলো। সেখানে ঢুকার পর তার বারবার মনে হচ্ছিল কেউ একজন তার কানে এসে কান্নার আওয়াজ তুলছে। সে ভয় পেতে লাগলো। বুকের ভেতরটা তার কেঁপে যেতে লাগলো। ভয়ে ভয়ে এদিকে তাকিয়ে ওদি পাচ্ছিল না সে। তাড়াহুড়ো করে বাথরুম সেরে বাইরে বের হতে তার মনে হলো তাসকিনের রুম থেকে অদ্ভুত আওয়াজ আসছে। সানিয়া কিছুটা ভীত হয়ে রুমে উকি দিল। লক্ষ্য করলো তাসকিন মেঝেতে উপুর হয়ে শুয়ে আছে। সানিয়ার বোধগম্য হচ্ছিল না তাসকিন কেন এমন করছে। কিছুটা অনিশ্চয়তা নিয়ে রুমের ভিতরে এগুতে নিলে দমকা একটা বাতাসে দরজা আচমকা লেগে গেল। ফলস্বরূপ নাকে দরজা লেগে খুব ব্যথা পেল সোনিয়া। নাকটা চেপে ধরে ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমে এগুতে নিলে অদ্ভুত আর একটা আওয়াজ আসলো। তার ভয়ে গা ছমছম করতে লাগলো। বেশ সাহস করে দরজায় নখ দিয়ে বলল, ভাইয়া কিছু কি হয়েছে? কিসের শব্দ? ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। বিরক্ত নিয়ে পেছন তাকাতে সানিয়ার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কারণ তাসকিন তার পেছনে। তাহলে এতক্ষণ ঘরে কে ছিল? কেই বা উপুর হয়ে শুয়েছিল। ভয়ে ডুব গিলতে লাগলো। তাসকিন সানিয়ার ভয়ার্থ চেহারা দেখে হালকা হেসে বলল, দরজার সামনে দাঁড়িয়ে কি করছিস? সানিয়া কিছুটা আমতা আমতা করে বলল, না মানে এমনি। তুমি কোথায় ছিলে এতক্ষণ? কেন ছাদে? কিছু কি হয়েছে? না তেমন কিছু না। আচ্ছা আমি গেলাম। সানিয়া ভয়ে ভয়ে রুমের দিকে এগোতে লাগলো। এমন সময় দরজা খোলার আওয়াজ পেল। সে পেছন তাকালো। লক্ষ্য করলো তাসকিন দরজা খুলে বের হয়েছে। সানিয়ার দিকে তাকিয়ে বলল, কি রে, ডাকছিলি কেন? গরমে ঘুমিয়ে পড়েছিলাম মেঝেতেই। সানিয়া অবাক হলো। তাসকিনের সামনে গিয়ে বলল, তুমি রুমে ছিলে? তাসকিন কপাল কুঁচকে বলল, তাহলে থাকবো কোথায়? সানিয়া তাসকিনের দিকে ভালো করে লক্ষ্য করলো। হাতের দিকে তাকাতেই লক্ষ্য করলো মুখের অগ্রভাগ দিয়ে রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে। বেশ ভয়ে ভয়ে বলে উঠল, ভাইয়া তোমার নখে কি হয়েছে? তাসকিন নিজের নখের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, একটু কেটে গেছিল। যা রুমে যা। সানিয়া রুমের দিকে এগুলো। তাসকিন দরজা লাগিয়ে দিল। সানিয়া আবার পেছন এসে দরজার সামনে কৌতূহল নিয়ে দাঁড়ালো। ভেতর থেকে কতগুলো অদ্ভুত আওয়াজ আসছে। কখনো কুকুর বিড়ালের কান্না, কখনো বাচ্চার কান্না, কখনো ব্যাঙের শব্দ, কখনো বা বাস ট্রাকের হর্নের শব্দ। তার অবচেতন মনে প্রশ্ন জাগছে, শব্দগুলো কিসে? প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে সে। এত শব্দ হচ্ছে, তবে আশেপাশের কেউ ঘুম থেকে কেন উঠছে না? সানিয়ার ভয়ে গা হাত পা কাঁপতে শুরু করলো। প্রায় আধা ঘন্টা যাবৎ এমন শব্দ আসছে। আচমকা দরজা খুলে গেল। সে লক্ষ্য করলো তাসকিন শূন্য বাসছে। তার গলায় দড়ি দিয়ে পেঁচানো। তার গা হাত পা কাঁপতে শুরু করলো। চিৎকার করলে যেন গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। তাসকিনের শরীর আপনা আপনি ফ্যানের সাথে ঝুলে গেল। একটা বাচ্চা শুধু হামাগুড়ি দিয়ে বের হতে দেখলো সে। তার বুক ভার হয়ে গেল। ভয়ে নিঃশ্বাস নিতে পারছিল না। এমন সময় তার চাচাতো বোন তোহা তাকে ধাক্কা দিয়ে বলল, কিরে সানিয়া, কি হয়েছে? এমন করছিস কেন? খারাপ লাগছে নাকি? সানিয়া ঘুম থেকে আচমকা উঠল। তাহলে কি সে স্বপ্ন দেখছিল? সে হকচকিয়ে উঠে বসলো। তোহা সানিয়ার হাত ধরে বলল, কিরে কাঁপছিস কেন? খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? সানিয়া তোহার হাত ধরে ঢোক গিলে বলল, অনেক খারাপ স্বপ্ন দেখেছি। মনে হয়নি এটা স্বপ্ন। শরীর খারাপ লাগছে অনেক। তাসকিন ভাইয়ের রুমে চল একটু। এত রাতে যাওয়া কি ঠিক হবে? উনি তো ভুল বুঝতে পারেন, রাগও করতে পারেন, বিরক্তও হতে পারেন। প্লিজ চল। ভাইয়াকে না দেখা পর্যন্ত আমার শান্তি লাগবে না। তোহা অগত্যা সানিয়ার সাথে যেতে বাধ্য হলো। তাসকিনের রুমটা খোলা ছিল। রুমটায় পর্দাটা সরানো। রুমটার ভেতরে তাকিয়ে দেখলো তাসকিনের লাশটা ঝুলছে। তার মানে সানিয়ার এটা স্বপ্ন ছিল না, সত্যি ছিল। তানিয়া তোহা জোরে চিৎকার দিয়ে উঠল। নিজের অজান্তেই কাঁদতে লাগলো। তখন রাত
3:30 বাজে। নিচের চিৎকার শুনে বাকিরা ঘর থেকে বের হয়ে আসে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। এমন সময় তার চোখে পরিলক্ষিত হলো একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে যাচ্ছে। সে আরো জোরে কেঁদে উঠল। সে সাথে তোহার দিকে নজর দিয়ে দেখলো তোহার মুখ অবয়বে কেমন জানি ঝালের মতো আবরণ, চোখগুলো কেমন লাল। সে সময়টা বাকিরে এসে তাসকিনের এই অবস্থা দেখে চমকে ওঠে। তাসকিনের বাবা মা দুজনেই জ্ঞান হারায়। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফিরেনি। সানিয়ার ঘটনাটা শোনার পর থেকে আয়েশার মাথায় এটাই জাগছে, এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, এই মৃত্যুর পেছনে কোনো রহস্য অবশ্যই আছে। সানিয়া সবটা বলে ততক্ষণে চুপ হয়ে চোখের জল ফেলছিল, আর আয়েশা পাথরের মতো বসে হাজারটা প্রশ্নের উত্তর খুঁজছিল। সবকিছুর উত্তর মেলাতে গেলেও যেন পারছিল না। নিজের অজান্তে বুকের চলো মা, আর কত বসে থাকবি। আয়েশা মায়ের কথায় তেমন কর্ণপাত করল না। নিজের ভেতরে থাকা প্রশ্নের ঘূর্ণিপাকে তলিয়ে যাচ্ছিল। পাশ ফিরে তাকিয়ে তোহাকে লক্ষ্য করলো। তোহার মুখ অবয়ব দেখে আয়েশার বুকটা ছেদ করে উঠল। একে কেন জানি না স্বাভাবিক লাগছে না। তোহার হাতের দিকে তাকালো সে। মুঠো করে কিছু একটা হাতে রেখেছে। সন্দেহ আয়েশার আরো বেড়ে গেল। বসা থেকে উঠে দাঁড়ালো। থমথমে পরিবেশ বিরাজ করছে, চারপাশে কোনো শব্দ নেই। আস্তে আস্তে তোহার কাছে যেতে ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা। তোহার মুখটা কেমন জানি কালচে জালের মতো অবয়ব হয়ে গেল। তোহা তার চোখের দিকে তাকাইতেই তার বুকে যেন কেঁপে উঠল, কারণ তোহার চোখগুলোর সাদা অংশ কালো বর্ণ ধারণ করেছে। সে তোহার দিকে তাকিয়ে নম্র সুরে বলল, তুমি কে? তোহার মধ্যে তুমি কি অন্য কেউ? সাথে সাথে তোহার রূপ স্বাভাবিক হয়ে গেল। তোহা কিছুটা বিস্ময় নিয়ে বলল, আয়েশা ভাবি, কি বলছেন? আয়েশা যেন হুঁশ ফিরে পেল। নিজেকে সামলে তোহার হাতের দিকে কৌশলে লক্ষ্য করলো। তার হাতে দুটো কেমন যেন হয়ে আছে। হাতের ভেতর মুঠো করা কিছু কালো বস্তু লক্ষ্য করলো সে। তার দম ভারী হয়ে যাচ্ছে। এর মধ্যে শহুরা বেগম আয়েশাকে ধরে বলল, কিরে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আয়েশা নিজেকে সামলে বলল, কিছু না। শহুরা বেগম আয়েশাকে ধরে ঘর থেকে বের হলেন। তবে আয়েশার মন থেকে তোহার বিষয়টা সরছে না। তাসকিনের মৃত্যু তাকে যতটা না কষ্ট দিচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট দিচ্ছে তাসকিনের মৃত্যুর রহস্য কি সেটার প্রশ্ন মেলাতে গিয়ে। সে বাড়ির পথ ধরে হাঁটছে। বিয়ে বাড়ি নির্জীব হয়ে গেছে। আলো জ্বলছে, তবে সে আলোতে যেন সবকিছু আরো অন্ধকার হয়ে গেছে। আনমনে শহুরা বেগমের হাত ধরে সে হেঁটে যাচ্ছে গন্তব্যের দিকে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কান্নাগুলো বৃষ্টি হয়ে নামলে হয়তো ভারী পাথরটা বুক থেকে নামতো, তবে কান্না যেন চোখ দিয়ে বের হচ্ছে না। উল্টো কষ্টে তার বুক ফেটে শশীর। পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয় হলো কষ্টগুলো বুকে জমাট বেঁধে থাকা। আয়েশা হুট করে আছড়ে পড়ল। তার মনে হলো কেউ একজন তাকে পেছন দিকে হতে ধাক্কা দিয়েছে। আছড়ে পড়তে তার চোখ মাটিতে পড়ল। মাটিতে কালো কালো রক্তের ছোপ। রক্ত দিয়ে যেন একটা বাচ্চার অবয়ব অঙ্কিত। চোখের দৃষ্টি সামনে নিতেই একটা বাচ্চাকে দৌড়ে যেতে দেখলো। বাচ্চাটার দাঁতগুলো কালো, ঠোঁটগুলো সেলাই করা, গায়ের বিভিন্ন জায়গায় কালো কালো কি যেন অঙ্কন করা, মাথার পেছনের দিকটা ঘটতেন নাই। সে এবার বেশ জোরে চিৎকার দিয়ে উঠল। শহুরা বেগম মেয়ের এমন আচমকা পড়ে যাওয়া হাত চিৎকার শুনে তাড়াহুড়ো করে তাকে দৌড়ে তুলে দাঁড় করিয়ে হালকা জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা? এমন করে চিৎকার করে উঠলে কেন? শরীর খারাপ লাগছে কি? আয়েশা চোখ বন্ধ করে সামনের দিকে হাত ইশারা করে বলল, মা দেখো, একটা অদ্ভুত বাচ্চা। আমার মনে হয় এই বাচ্চাটাই তাসকিনকে মেরে দিয়েছে। তাসকিনের মৃত্যুর কোনো স্বাভাবিক মৃত্যু না মা, তাসকিনকে কোনো আত্মা মেরে দিয়েছে। আয়েশার এমন ছন্নছাড়া কথা শুনে শহুরা বেগম তাকে জড়িয়ে ধরে বললেন, মারে, সামনে কিছু নেই, দেখ। তুই কি থেকে কি দেখেছিস? বেশি হতাশ হয়ে গেছিস? জোরে জোরে কাঁদ, তাহলে ভালো লাগবে। সবার জীবন তো একই গতিতে যায় না। তোর কপালে এটা লেখা ছিল। মারে, তুই এমন করিস না, আমার যে কলিজা ফেটে যায়। মায়ের কথা শুনে আয়েশা সামনে তাকিয়ে দেখলো কেউ নেই।
নিচে তাকিয়ে দেখলো কোনো রক্ত নেই। তাহলে একটু আগে সে কি দেখলো? এটা কি তার মতিভ্রম, নাকি কল্পনার বিস্তার, নাকি নিকষ ভাবনার অভিব্যক্তি? সে নিজেকে সামলালো, মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, চলো, বাসায় চলো। সোহরা বেগম আয়েশাকে জড়িয়ে ধরে এগুতে লাগলো। আয়েশার বুকটা বেদ করে যেন কোনো ছুরি ঢুকে আটকে গেছে মনে হচ্ছে। সেটার যন্ত্রণা অনেক প্রখর, তবে বুঝতে পারছে না কি করে নিজেকে সামলাবে, এ যন্ত্রণা থেকে মুক্তি পাবে, তাসকিনকে এভাবে হারাবে, সেটা তার ভাবনার বাইরে ছিল। নিজের ভেতরটা পুড়ে ছাই হয়েও যেন দাউ দাউ করে জ্বলছে। বাসায় আসার পর থেকে সারা বাড়ি চুপ হয়ে গেল। থমথমে পরিবেশ। আত্মীয় স্বজন আস্তে আস্তে চলে যেতে লাগলো। যেসব অতিথিদের দাওয়াত করা হয়েছিল সবাইকে আবার না করে দেওয়া হলো। আয়েশার ভেতরটা ফুটতেছে শুধু। কেউ কেউ আয়েশাকে পরোক্ষভাবে নিজের হবু বরের মৃত্যুর জন্য দায়ী করছে, কেউ কেউ অলক্ষ্যে ট্যাগ দিয়ে দিচ্ছে। তাসকিন মরে গিয়েও যেন সবকিছুর জন্য তাকে দায়ী করে দিয়ে গেছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। সারাদিন পানি ছাড়া কিছুই খায়নি আয়েশা। নিজের রুমের মেঝেতে বসে মেঝের দিকে তাকিয়ে আছে সে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। খারাপ লাগলেও কাঁদতে না পারার যন্ত্রণায় ভুগছে। এমন সময় তার খালাতো বোন তুর্না এসে জানালো তাসকিনকে রাতে কবর দেওয়া হবে। তুর্নার কথা শুনে তার বুকটা যেন আরো ভার হয়ে গেল। হালকা গলায় বলল, রিপোর্ট কি বলে? আশ্চর্য হলেও সত্যি যে রিপোর্টে নাকি আসছে তাসকিন ভাইয়ার হত্যা হার্ট অ্যাটাকে হয়েছে। তবে তাসকিন ভাইকে তো ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গলায়ও তেমন বিশেষ দড়ির কোনো আঘাত বা চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টা অবিশ্বাস্য হলেও ময়নাতদন্তের রিপোর্ট এমন কিছুই বলছে। তাসকিনের মৃত্যু স্বাভাবিক না, সেটা আয়েশার এবার ধীরভাবে বিশ্বাস হতে লাগলো। তুর্নার হাত ধরে বলল, আমি তাসকিনকে আরেক নজর দেখতে চাই, আমাকে একটু নিয়ে চল। খালা খালু না করেছিল তোকে বলতে, আর বলেছে যেতে চাইলেও যেন নিয়ে যাওয়া না হয়, তোর মানসিক অবস্থার কথা বিবেচনা করে। তুই একটু লুকিয়ে আমাকে বের কর প্লিজ, আমি তাসকিনকে শেষ দেখা দেখতে চাই। আয়েশার আবদারের কাছে তুর্না যেন গলে গেল। তাই মৃদু সুরে বলল, এই দরজাটা লাগিয়ে দে, পেছনের দরজা দিয়ে বের হব আমরা। রাত 9টায় জানাজা, এখন তো 8টা বাজে সবে, আমরা 8:45 রওনা দিব। আমি এখন খালা খালুকে বলে আসি যে তুই ঘুমিয়ে পড়েছিস, আর আমি তোর সাথে ঘুমিয়ে যাব। তারপর দরজা লাগিয়ে দিব। তারা তো ভাববে আমরা ঘুমিয়ে গেছি। তারপর আমরা মুখ ডেকে পেছন দরজা দিয়ে বের হয়ে যাব। খালু তো মনে হয় জানাজায় যাবে, তাই বিকল্প রাস্তা ধরে যাব, যাতে কেউ দেখতে না পারে। আয়েশা তুর্নাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার জীবনটা কেন এমন হলো রে? আমার তাসকিনকে আমি পাওয়ার আগে হারিয়ে ফেললাম। কলিজাটা যে ফেটে যাচ্ছে আমার। শান্ত হ তুই, এমন করিস না। আল্লাহ যা করেন ভালোর জন্য। এত ভালো তো আমি চাইনি। শান্ত হ আয়েশা, নিজেকে কন্ট্রোল কর। আয়েশা নিজেকে সামলে নিল। তুর্না সোহরা বেগম আর আয়েশার বাবাকে ঘুমের কথা বলে দরজা লাগিয়ে দিল। রাত তখন 8:45। দুজনে কালো ওড়না দিয়ে মুখ ফেঁচিয়ে বিকল্প রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো তাসকিনদের বাসায় যাওয়ার জন্য। এই রাস্তা মূলত ছোট গলি হওয়ায় চলাচল কম। এ সময়টা এই গলিটা বেশ জনশূন্য, আশেপাশে কেউ নেই। গলিটা এমন সরু যে পাশাপাশি দুজন হেঁটে যাওয়াও মুশকিল। আয়েশা সামনে হাঁটছিল আর তুর্না পেছন পেছন হাঁটছিল। এমন সময় তুর্নার পা ধরে কেউ একজন হেঁচকা টান দিল। তুর্না তাল সামলাতে না পেরে পড়ে গেল, আর আয়েশার কামিজের এক অংশ টেনে ধরল। আয়েশা আচমকা জামায় টান পেয়ে পেছন ফিরল। পেছন ফিরতে তার শরীর হিম হয়ে যেতে লাগলো, কারণ তুর্না মাটিতে আছড়ে পড়ে উপুর হয়ে আছে। তার উপরে একটা মানব শিশু দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। ঠোঁটগুলো কাটা, উপরের ঠোঁটটা নাকের নিচের চামড়ার সাথে সেলাই করা, এবং নিচের ঠোঁটটা থুতুনির
চামড়ার সাথে সেলাই করা, দাঁতগুলো কালো কুচকুচে। ফর্সা চেহারায় কালো দাঁতগুলোকে অনেকটা বেশি বিশ্রীভাবে পরিলক্ষিত হচ্ছে। চোখ আছে, তবে চোখের পাতা নেই। চোখের ভেতরের অংশ বিপরীত পরিক্রমায় চলছে, অর্থাৎ কালো লেন্সটা সাদাটে হয়ে আছে আর সাদা অংশটা কালো হয়ে আছে। গালের একপাশে লাল রেখা আঁকা। বাচ্চাটার উচ্চতা 2 ফিটের বেশি হবে না। পা দুটো উল্টো করা, এক হাতে আঙ্গুল গুনে গুনে 10টা হবে। প্রতি দুটো আঙ্গুল জোড়া লাগানো, 2 হাতে হিসাব অনুপাতে 20টা আঙ্গুল। পা জোড়া আঙ্গুলবিহীন, শরীরের বিভিন্ন অংশে লাল রেখা টানা। বাচ্চাটার হাসির শব্দ প্রবল হতে লাগলো। তূর্ণা মাটিতে পড়ে আর উঠতে পারছে না। দম নিতে তার কষ্ট হচ্ছে। আর এদিকে আয়েশা স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি তার কল্পনা নাকি সত্যি, সেটার বিস্তার বিবেচনায় ব্যস্ত সে। কি করবে তার বোধগম্য হচ্ছে না। নিজের অজান্তেই চুপ হয়ে গেল। শরীরটা কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিৎকার দেবার মতো গলা দিয়ে আওয়াজ তার বের হচ্ছে না। মাথায় তীব্র ব্যথা আঁচ করতে লাগলো। এমন সময় তূর্ণা বেশ সাহস করে নিজের হাতটা বাড়িয়ে আয়েশার পাটা টেনে ধরল। আয়েশা, আমায় বাঁচা। এবার যে সহ্য করা ভীষণ কঠিন, দম নিতে পারছি না। স্থবির হয়ে দাঁড়িয়ে থাকিস না, বড্ড অস্থির লাগছে, অশান্তি হচ্ছে অনেক। তূর্ণার ডাকে আয়েশার হুঁশ ফিরল। নিজেকে দ্রুত স্বাভাবিক করলো। হাত পা যদিও কাঁপছে, তবুও নিজেকে সামলে নিয়ে হাতটা বাড়িয়ে বাচ্চাটাকে ধাক্কা দিতে নিল। বাচ্চাটাকে স্পর্শ করার সাথে সাথে বাচ্চাটা আয়েশার কাঁধ খামচা ধরে আয়েশার হাতে ঝুলে পড়ল। আয়েশা হাতটা থেকে বাচ্চাটাকে ছাড়ানোর জন্য বেশ শক্তি খাটাতে লাগলো। সেই সময়টা তূর্ণা নিজেকে সামলে উঠে নিল। লক্ষ্য করলো আয়েশার হাতে কামড় দিয়ে বাচ্চাটা ঝুলে আছে। তূর্ণা সাহস করে বাচ্চাটাকে টেনে হিঁচড়ে আলাদা করে জোরে ছুটে মেরে আয়েশাকে বলল, সামনের দিকে দৌড় দে। আয়েশার বাবান্তর হওয়ার আগে বেশ উদ্বেগ নিয়ে দৌড় লাগালো। তূর্ণ পেছন পেছন দৌড়ে যেতে লাগলো। বেশ খানিকক্ষণ দৌড়ে গুলির মাথায় আসলো। এখন রাস্তাটা বেশ পরিষ্কার, লোক সমাগম আছে রাস্তায়। দুজনে হাঁপাতে লাগলো। তূর্ণা আয়েশার হাতের দিকে লক্ষ্য করলো। রাস্তায় জ্বলে ওঠা আলোতে আয়েশার হাতটা বেশ স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। রক্ত জমাট বেঁধে গেছে, রক্তক্ষরণও হচ্ছে। সে আয়েশার হাতটা চেপে ধরতে আয়েশা আহ করে উঠল। এতক্ষণ তার ব্যথা অনুভব হয়নি, তবে এখন তূর্ণার কিয়ত স্পর্শে তার ব্যথা বেশ ভালোই অনুভূত হচ্ছে। চোখ দিয়ে তার পানি গড়িয়ে পড়ছে। আয়েশা ওড়নার এক অংশ দিয়ে হালকা কেটে তারপর সেটা ফালি করে আয়েশার হাতটা বেঁধে দিয়ে বলল, তাসকিন ভাইয়ের মৃত্যু স্বাভাবিক না আয়েশা, কোনো গোলমাল অবশ্যই আছে। বাচ্চাটার স্বার্থে মৃত্যুর রহস্য অবশ্যই আছে। আমরা এসব বললে কেউ বিশ্বাস করবে না। বিষয়গুলো রাতের আঁধারেই হয়, আবার রাতের আঁধারেই তলিয়ে যায়। আয়েশা হালকা দম নিল। হাতের ব্যথা প্রবল হলেও সে নিজেকে দমিয়ে নিল। বেশ স্বাভাবিক সুরেই বলল, প্রথম থেকে আমার এই সন্দেহ হচ্ছিল। তাসকিন আমাকে ভালোবেসে সে কেন আত্মহত্যা করবে? সোনিয়ার কথা, তারপর তোহার অদ্ভুত আচরণ আমাকে বেশ রহস্যে তলিয়ে নিয়েছিল। আমি জানি না যা হচ্ছে সেটা স্বাভাবিক না, কিন্তু কিছুটা আছে যেটা আমাদের জানার বাইরে। আয়েশার কথা শুনে তূর্ণার মাথায় অনেক কিছুই ঘুরছে, তবে সেটা আয়েশাকে প্রকাশ না করে হালকা গলায় বলল, 9টার উপর বাজে, জানাজা হয়তো শেষ। তারপর রাস্তা দিয়ে তাকিয়ে দেখলো মানুষ সব দলে দলে গন্তব্যে ফেরার পথে। তূর্ণা মানুষগুলো কি ইশারা করে বলল, দেখ এরা হয়তো জানাজা শেষে বাড়ি ফিরছে। তূর্ণার কথা শুনে আয়েশার বুকটা ফেটে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষটার মুখটা সে আর দেখতে পারল না। বেশ কষ্ট নিয়ে সে তূর্ণাকে বলল, কবরটা দেখে আসি। আর তো কিছু দেখার সুযোগ পাবো না। এত সব ঘটে গেল, কপালটাই খারাপ আমার। মন খারাপ করিস না, রাস্তার মানুষজন গিয়ে নিক, তারপর তুই আর আমি গিয়ে দেখে আসবো। ভয়ও লাগছে অনেক, বাসায় ফিরবো কিনা সেটাও ভাবছি। তূর্ণার কথা শুনে আয়েশা তার হাতটা চেপে ধরে বলল,
এমন বলিস না, যা হওয়ার হবে। আমাকে একটু তার কবরের মাটিতে স্পর্শ করতে দে, আর কিছু চাই না। তূর্ণা আর কথা বলতে পারল না। ভয়ে তার গা ছমছম করলেও আয়েশার আবেগের কাছে যেন সব হেরে গেল। তারা দুজন কিয়ৎক্ষণ দাঁড়িয়ে রইল। লোকের ভিড় যখন কমল, রাস্তাটা ফাঁকা হলো, ঠিক তখন দুজন হেঁটে কবরের কাছে গেল। তাসকিনের কবরটা তাদের পারিবারিক কবরস্থানেই দেওয়া হয়েছে। চারদিক থেকে গোলাপ জলের গন্ধ আসছে, সে সাথে শীতল হাওয়া, হালকা হালকা বৃষ্টিকণা পড়ছে। সব মিলিয়ে পরিবেশটা বেশ শান্ত শীতল। এদিকে আয়েশার বাবা জানাজা থেকে ফিরে হু হু করে কেঁদে দিল। শহুরা বেগম আয়েশার বাবাকে এভাবে কাঁদতে দেখে আস্তে করে তার কাছে এসে বললেন, তুমি কান্নাকাটি করো না দয়া করে, আয়েশা ঘুমোচ্ছে। তোমার কান্নার আওয়াজে ও উঠে কান্না করবে, তুমি চুপ হও। আয়েশার বাবা চোখের জল মুছতে মুছতে বলল, কান্না তো সাধে করছি না। তাসকিনের লাশ চেনার উপায় নেই। কেউ কেউ তো বলছে লাশটা বদল হয়ে গেছে। এটা তাসকিন না, মুখটা যে ফুঁড়ে রয়েছে। তবে যে হাসপাতালে ময়না তদন্ত হয়েছে তারা বলেছে লাশটা নেওয়ার কিছুক্ষণ পর নাকি এমন হয়েছে। জানি না কি হয়েছে, বুকটা ছটফট করছে। মেয়েটা আমার এই যন্ত্রণা কিভাবে সহ্য করছে জানি না। ভালোই হয়েছে যেতে দেইনি, না হয়ে লাশটা দেখলেও আরও সহ্য করতে পারত না। শহুরা বেগমও মুখ চেপে কেঁদে বললেন, যে মায়ের বুক খালি হয়েছে তাদের যেন কেমন লাগছে আল্লাহ জানেন। তাদের জ্ঞানেই ফিরছে এই যাচ্ছে। ছনিয়ে তো চুপ হয়ে গেছে, হয়ে যে গেল। জীবনটা এত কঠিন কেন? শহুরা বেগম নিজেকে সামলে নিয়ে বললেন, থাক, এবার ঘরে চলো। আয়েশা ঘুমাচ্ছে, ঘুমাক। ওর কান পর্যন্ত আর নিও না। সারাদিন কিছু খায়নি, এমনি ক্লান্ত অনেক। ঘুম না হলেও আরও অসুস্থ হয়ে যাবে। আয়েশার বাবা আর কথা বাড়ালো না। ঘরে গিয়ে দুজন বসে রইল চুপ হয়ে। এদিকে তূর্ণা আর আয়েশা পৌঁছে গেল কবরের কাছে। কবরের কাছে যেতে আয়েশা কোমল স্পর্শ অনুভব করলো কাঁধে। পেছনে ফিরে তাকাতেই দেখলো তাসকিন। খানিকটা ভয়ও পাচ্ছিল, তবুও সাহস নিয়ে স্তব্ধ সুরে বলল, তুমি না মরে গেছ? তাহলে কে তুমি? তাসকিন গলাটা ভার করে বলল, আমার সাথে যা হয়েছে শুনবে না? আর তুমি ছাড়া আমি কারো সামনে দৃশ্যমান হব না, এমনকি তূর্ণার সামনেও। তূর্ণা শুধু কণ্ঠস্বরের আওয়াজ পেল, তবে আশেপাশে কাউকে দেখতে পেল না। যদিও তূর্ণা দুজনের কথোপকথনে বুঝতে পারছে এটা তাসকিন। বেশ অগোছালো গলায় তূর্ণা বলে উঠল, আপনার সাথে কোনো খারাপ কিছু হয়েছে? প্লিজ বলুন। তূর্ণার কথায় তাসকিন বলে উঠল, আমি মৃত নাকি জীবিত বুঝতে পারছি না। আমার জানাজা হয়েছে নাকি অন্য কারো, তাও আমি বুঝতে পারছি না। আমি কারোর সামনে দৃশ্যমান হতে পারছি না। একমাত্র আয়েশা আমাকে দেখতেছে। আমার আওয়াজ কারো কানে পৌঁছাচ্ছে না। তোমাদের দুজন ব্যতীত কেউ আমাকে উপলব্ধি করতে পারছে না। তবে আমার মনে হচ্ছে আমি মরিনি। আয়েশা তাসকিনের এমন কথা শুনে বেশ অবাক হয়ে বলল, কি এমন হয়েছিল? আর সে লাশটা কার? আর কে তোমার রুমে ঝুলেছিল? আমি তো কিছু বুঝতে পারছি না। এটা আমার কল্পনা নাকি মতিভ্রম, সেটা বুঝারও অবকাশ পাচ্ছি না। তাসকিন আশ্বস্ত করে বলল, আয়েশার সামনে তাসকিনই আছে, আর এটা বাস্তবতা। তারপর নিজের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর কাহিনী বর্ণনা দিল। আয়েশা কাহিনীটা শুনে থমকে গেল, গা হিম হিম করছে। সত্যিই কি এটা সত্য, নাকি তার কল্পনা, নাকি আরো গভীর রহস্যে তলিয়ে গেল? তাসকিন সেদিন আয়েশার সাথে কথা বলে ফোনটা রাখলো। চুপ হয়ে আনমনে শুয়ে আয়েশার কথা ভেবে চোখটা বন্ধ করলো। এমন সময় তার মনে হলো
কেউ একজন তাকে ডাকছে খুব মৃদু মিষ্টি সুরে। কিছুটা অসাবধান হয়ে চোখটা খুলল। দেয়ালে এক নারীর প্রতিবিম্ব দেখে উঠল। সে কিছুটা বিস্ময় নিয়ে তাকালো, প্রতিবিম্বের উৎস খুঁজতে লাগলো। এমন সময় তাসকিনকে কেউ একজন ডাক দিল। লক্ষ্য করলো ছাদ থেকে তুষার ডাকছে। সে সরাসরি উঠে ছাদে গেল। সেখানে গিয়ে লক্ষ্য করলো বন্ধুরা সবাই বেয়ার এনেছে। তাকে এগিয়ে দিল। সে না নিয়ে হালকা হেসে বলল, কাল বিয়ে, আজ এসব খাওয়া যাবে না, আয়েশা রাগ করবে। বন্ধু মহলে সবাই হেসে জবাব দিল, এখনই তো বউবক্ত হয়ে গেলি। তাসকিন মৃদু হেসে বলল, সে না হয় একটু হলাম, তোরা থাক, বড্ড ঘুম পাচ্ছে আমার, বলেই চলে আসলো রুমে। আসার সাথে সাথে নিজের মতো একজনকে উপর হয়ে শুয়ে থাকতে খেয়াল করলো। কিছু ভয় নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? লোকটা উপর হওয়া থেকে তাসকিনের দিকে তাকালো। তাসকিনের ভয়টা আরো বেড়ে গেল। এতক্ষণ মনে হয়েছিল লোকটা নিজের ধরনের, এখন তো মনে হচ্ছে লোকটা তার মতো চেহারার অধিকারী। সে ভয়ে ফিসিয়ে গিয়ে বলল, কে তুমি? লোকটা খিলখিল করে হেসে কি একটা যেন তাসকিনের দিকে ছুঁড়ে মারল। তাসকিনের নাকে সাথে সাথে কোনো এক সুঘ্রাণ ভেসে আসলো। তারপর থেকে তার মনে হতে লাগলো সে শূন্যে ভাসছে, অদৃশ্য কেউ। এরপর এত সব ঘটনা তার চোখের সামনে ঘটলেও সে বুঝতে পারছে না এসব কি। সেদিন নিজের চোখের সামনে দেখছিল তার মতো দেখতে লোকটা গলায় দড়ি দিয়ে আছে। একটা বাচ্চা এলো পাতারি দৌড় দিচ্ছে ঘরে। বাচ্চাটা কখনো হাসছে কখনো কাঁদছে। বাচ্চাটার লোমহর্ষক চেহারা যেন তাকে আরো ভীতু করে দিল। এর মধ্যে তোহার আগমন ঘটেছে কয়েকবার। তোহা এসে কি যেন বিড়বিড় করে রুম থেকে বের হয়ে যেত। ওই লোকটা গলায় দড়ি দেওয়ার পরও সেই লোকটার হাতে পায়ে কি যেন লিখে পানির মতো ছিটিয়ে দিয়েছিল। তোহার এসব আচরণের কারণ বুঝতে পারছিল না তাসকিন। সে ঘটনার পর থেকে তাসকিন অদৃশ্য। একবার মনে হচ্ছে সে সত্যি সত্যি বেঁচে নেই, আবার মনে হচ্ছে সে বেঁচে আছে। তাসকিনের ঘটনাটা তুর্নার আয়েশার জানার পর চুপ হয়ে গেল। এটার সাথে তোহা জড়িত, তারা দুজনেই বুঝতে পারছে। কিন্তু তোহার লাভটা কি? তুর্না আচমকা বলে উঠল, এমনও তো হতে পারে তাসকিন ভাইকে তোহা পছন্দ করে, তাই কালো জাদু করেছে যাতে করে বিয়েটা আটকে যায় এবং তাসকিন ভাইও তোহার বসে আসে। তুর্নার কথা শুনে আয়েশা ভাবার্থ গলায় বলল, এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। তোহা বিবাহিত, আর তোহার স্বামীর সাথে তোহার বিয়ে হয় 5 বছরের ভালোবাসার পর। তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে যথেষ্ট মিল মহব্বত রয়েছে। আর তাসকিনকে তোহা নিজের ভাইয়ের মতো দেখে। এমনও হতে পারে তোহার মধ্যে অন্য কেউ আছে যে তোহাকে দিয়ে এসব করাচ্ছে। সে বাচ্চাটার সাথে কোনো না কোনো রহস্য তো রয়েছে। আয়েশার কথা শুনে তুর্না চুপ হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। এই মুহূর্তে করণীয় কি সেটাও তার বোধগম্য হচ্ছে না। কিছুটা অনিশ্চয়তার সহিত বলল, তোহাকে লক্ষ্য করলে হয়তো রহস্যের উদ্ঘাটন করতে পারবো। তাসকিন ভাইয়া তো অদৃশ্য, আপনি না হয় ওকে লক্ষ্য করুন। তাসকিন সব আশায় জল ঢেলে জবাব দিল, আমি তোহার আশেপাশের ঘেঁষতে পারবো না, এই কবরস্থানের বাইরেও যেতে পারবো না। শুধুমাত্র রাতে আয়েশার সামনে দৃশ্যমান হতে পারবো। সারাদিন আমি চাইলেও কিছু করতে পারবো না, কারণ আমি ঘুমন্ত হয়ে পড়বো হয়তো। সারাদিন কিভাবে কাটবে বলতে পারবো না। আয়েশা চুপ হয়ে আছে। এখানে বেশিক্ষণ থাকাও তার জন্য শুভ নয়, কারণ এই রহস্য উদ্ঘাটন তাকে একাই করতে হবে। এই রজনীর রাতের রহস্য বের করতে তাকে অনেক ভাবতে হবে, তোহার উপর নজর দিতে হবে। এখন কি তাসকিনদের বাসায় যাবে নাকি নিজের বাসায়, সেটাই ভাবছে সে। আয়েশার নীরবতা টের পেয়ে তুর্না বলে উঠল, তোর কি হয়েছে আয়েশা, এত চুপচাপ কেন? কিছু বল। আয়েশা বেশ নির্জীব গলায় উত্তর দিল, এখন এখানে আর নয়, চল বাসায় যাই। বাচ্চাটা বারবার আক্রমণ করবে এটা আমি জানি। ওই বাচ্চাটাকে ঘিরেই রয়েছে এই রাতের রহস্য।
তারপর তাসকিনের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে থাকো, কালকে আবার দেখা হবে। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বলে আয়েশা তুর্নাকে নিয়ে বাসায় আসলো। বাসায় আসার সময় তেমন কোনো ভৌতিক কাহিনী ঘটল না। ঘরে বসে সে হাজারটা কথা ভাবতে লাগলো। তোহার সাথে বাচ্চাটার সম্পর্ক কি? তোহাকে কি কেউ বসে নিয়ে এমন করছে, নাকি তোহা নিজেই কোনো স্বার্থ হাসিলের জন্য এমন করছে? তোহা তাসকিনের ক্ষতি করতে পারবে সেটা আয়েশা ভাবতে পারছে না। যতই চিন্তা করছে ততই সে যেন গুলিয়ে যাচ্ছে। চিন্তার এক পর্যায়ে সে বেশ কড়া একটা ঘুম দিল। সকালে তার ঘুম ভাঙল তুর্নার ছটফটানি ডাকে। সে তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসে তুর্নাকে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে তোর? এভাবে ডাকছিস কেন? আর এত হাঁপাচ্ছিস কেন? তুর্না বেশ জোরে জোরে দুটো নিঃশ্বাস ফেলে বলল, তোহা আত্মহত্যা করেছে। তুর্নার মুখে এমন কথা শুনে আয়েশা চুপসে গেল। তোহা আত্মহত্যা কেন করবে? বুঝতে পারছিল না। বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আর কিছু শুনেছিস? আমি লাশও দেখে এসেছি। তুই ঘুমোচ্ছিলি তাই তোকে ডাক দেইনি। তাসকিন ভাইয়ের ঘরেই আত্মহত্যা করেছে। কেন করেছে কোনো কারণ জানা নেই। লাশ কোথায়? পুলিশ নিয়ে গেছে। আয়েশার দম যেন বন্ধ হয়ে যেতে লাগলো। সব আশার আলো এক এক করে নিভে যেতে লাগলো। তোহাকে নিয়ে যে ভাবনা ছিল তা নিমিষেই যেন মলিন হয়ে গেল। সন্দেহের দৃষ্টি তোহার দিকে থাকলেও সে এখন সন্দেহের তালিকায় মৃত। এ ঘটনার উদ্ঘাটন করতে অবশ্যই তাকে তাসকিনদের বাসায় থাকতে হবে। তবে তার বাবা মা থাকতে দিবে বলে মনে হয় না। কি করবে ভেবে পাচ্ছে না সে। কোনো রকমে নিজেকে সামনে মোবাইলটা নিয়ে সানিয়াকে কল দিয়ে বলল, আমি রাত 12টার পর আসলে আমাকে কি তোমার বাসায় ঢুকাতে পারবে? অনেক প্রয়োজন। তারপর ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সানিয়া বেশ আশ্চর্য হলো। তার কাছে যেন সব ঘটনা রূপকথার ভৌতিক গল্প মনে হচ্ছে। তবে এটাই বাস্তবতা। সে হালকা গলায় জবাব দিল, অবশ্যই পারবো। আসার আগে আমাকে কল দিও। আজকে কি আসবে? হ্যাঁ, আসবো। বলে কলটা কাটলো। সারাদিন বেশ অস্থির অস্থির করতে লাগলো। দিন যেন অস্থিরতায় তার কাটছে না। অনেক অস্থিরতা নিয়েই দিনটা পার করলো। রাত 11:45 তুর্নাকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হলো। তারপর তাসকিনদের বাড়ির পথ ধরে হাঁটতে লাগলো। গা ছমছম করছিল দুজনের। বারবার মনে হচ্ছিল কেউ একজন পেছনে। এমন সময় আয়েশার মুখ কেউ চেপে ধরল। আয়েশা ওপাশ ফিরে তাকাতেই বরফের মতো হয়ে গেল ভয়ে, আর তুর্না হসার হয়ে যেতে লাগলো। সেই বাচ্চাটা আয়েশার মুখ চেপে ধরে গলাটা জাপটে ধরে ঝুলে আছে। আয়েশা দম নিতে পারছে না। তার দম ভারী হতে লাগলো। চোখের কোনো অশ্রুফোঁটা পরিলক্ষিত হলো। এদিকে তুর্না স্থবির হয়ে গেল। কি থেকে কি করবে বুঝে উঠতে পারছে না। ঠায় দাঁড়িয়ে রইল। আয়েশার ভয়ে বুক কাঁপছে। শরীরটা তার অসাড় হয়ে যাচ্ছে। বরফের মতো হয়ে হিম হয়ে যাচ্ছে। হাত পা চাইলেও নাড়াতে পারছে না। তবুও সমস্ত শক্তি খাটিয়ে হাতটা উঠিয়ে মুখে চেপে রাখা বাচ্চাটার হাত ধরে সরিয়ে চেঁচিয়ে বলল, তোর না কিছু একটা কর। এভাবে হিম হয়ে দাঁড়িয়ে থাকিস না। বাচ্চাটাকে সরা আমার ঘাড়ের উপর থেকে। আমি একা পারছি না। তুর্নার যেন সম্বিত আসলো। বরফ হওয়া শরীরটা আয়েশার কথা শুনে হালকা সচল হতে লাগলো। নিজেকে বেশ সামলে বাচ্চাটাকে ধরল। আয়েশাও সমস্ত শক্তি খাটিয়ে বাচ্চাটাকে ধরে দূরে আছড়ে ফেলল। বাচ্চাটা পেছন পেছন গড়িয়ে আসতে লাগলো তাদের, আর তারা দুজনও দৌড়াতে লাগলো। কোন পথে যাচ্ছে তাদের কোনো খেয়াল নেই। পা দুটো আর চলছে না। দুজনেই হাঁপিয়ে বসে পড়ল। পেছন দিকে খেয়াল করে দেখলো বাচ্চাটা আর নেই। নিজেদের মধ্যেই যেন স্বস্তি ফিরে পাচ্ছিল দুজন। আশপাশ তাকিয়ে দুজনেই বেশ আশ্চর্য হলো। এটা কোথায়? তারা কোন জায়গায় আসলো? এ জায়গা তো এর আগে আশেপাশে কখনো দেখেনি। চারপাশে ভাঙা ইটের দেয়াল বিদ্যমান। এর ভেতরে একটা ইটের স্তূপ টিলার মতো হয়ে আছে। আয়েশা, এর আগে কি এমন কিছু কোথাও দেখেছিস? এটা কোন জায়গায় আসলাম আমরা? আমিও বুঝতে পারছি না। আমি তো কখনোই এলাকায় এমন কিছু দেখিনি।
ছোট থেকে এই এলাকায় থাকি। নিশ্চয় কোনো ভৌতিক বাড়ি, হয়তো রাতে জেগে ওঠে আবার দিনে হাওয়া হয়ে যায়। এমনও হতে পারে এই বাড়িকে ঘিরেই রহস্য আছে। আমরা সবসময় যা দেখি তার আড়ালে অনেক কিছুই হয় যা আমাদের জানা নেই। কি করব বুঝে উঠতে পারছি না। এই দেয়ালের ভেতর কি একবার যাব নাকি উল্টো পথ ধরব? ভয় তো লাগছে। দুজন মেয়ে এমন জায়গায় ভয় লাগারই কথা। বিপদ আপদ বলে আসে না, তবে এই জায়গাটা যেহেতু হুট করেই গড়ে উঠেছে, সুতরাং এখানে লাফাঙ্গা ছেলে থাকবে না। মাঝে মাঝে ভূতের ভয় থেকে মানুষকে ভয় বেশি হয়। একটু ভিতরে গিয়েই দেখি, হয়তো কিছু ক্লু পাওয়া যাবে। তুই বললে যেতে মানা নেই। রহস্যের পেছনে যখন ছুটছি তখন এমন সিদ্ধান্ত নেওয়া বেমানান না। দুজনে দেয়ালের এক পাশ দিয়ে ভেতরে ঢুকলো। ভিতরে ঢুকতে জায়গাটা পরিবর্তন চক্ষুগোচর হলো তাদের। চারপাশ আলোয় ঝলমল করে উঠতে লাগলো। ভাঙা সেই ইটের স্তূপ থেকে একটা মহল হয়ে গেল। মনে হচ্ছে কোনো রাজার রাজত্বে তারা দুজন। ঘর থেকে নুপুরের আওয়াজ আসছে। আয়েশার কানে আসতে সে একটা ঘুরে চলে গেল। নিজেকে সামনে উঠতে পারছে না। দৃষ্টি সামনে রেখে শুধু আলতো লাগলো। আয়েশার এই পরিবর্তন তুর্না কিছুটা ভীত হয়ে গেলেও নিজেকে সামনে নিয়ে তার পেছন পেছন যেতে লাগলো। মহলের ভেতরে আয়েশার অনেক তৈলচিত্র দেখে তুর্না অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, তাহলে এই ঘটনার পেছনে আয়েশার কোনো সংযোগ রয়েছে না তো? এদিকে আয়েশাও চারপাশ খেয়াল করতে লাগলো আর বিস্মিত হতে লাগলো। সব কিছু তার বেশ চেনা, কিন্তু কেন চেনা তার কারণ সে পাচ্ছে না। এমন সময় একটা বাজ পাখি এসে আয়েশার চুলের এক কোণ টেনে ছিঁড়ে নিয়ে গেল। সাথে সাথে তার মনে হলো কিছু একটা তার ভিতর প্রবেশ করেছে। সে নিস্তেজ হয়ে অসাড় হয়ে গেল। আয়েশাকে মাটিতে পড়ে যেতে দেখে তুর্না আয়েশার কাছে গেল দ্রুত। তাকে ধরা মাত্র এসে কটমটিয়ে তাকালো। উঠেই তুর্না চুলগুলো টেনে দৌড়ল। তুর্নার বুঝতে কষ্ট হচ্ছে আয়েশা কেন এমন করছে। চিল্লিয়ে বলতে লাগলো, আয়েশা কি হয়েছে তোর? এমন করছিস কেন? সাথে সাথে আয়েশা চুল ছেড়ে দিল। আয়েশার দেহটা শূন্যে ভাসতে লাগলো। তুর্নার ভয়ের হাত পা কাঁপতে লাগলো। আয়েশা শূন্যে ঘূর্ণিপাক খাচ্ছে আর তুর্না আস্তে আস্তে পিছুচ্ছে। তুর্না পিছাতে পিছাতে কিছু একটাই ঠেকলো মনে হয়। পেছন ফিরে তাকিয়ে দেখলো তোহা। মৃত তোহাকে জীবিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জোরে চিৎকার করলো। তোহা তুর্নার হাতটা ধরে বলল, আমি আত্মা, আমি মৃত হলেও সাহায্য করতে চাই। আয়েশার ভেতরে রজনীর আত্মা প্রবেশ করেছে। সে চাইলেও স্বাভাবিক হতে পারবে না। আমি চাই না আমার মতো কারো জীবন এভাবে শেষ হয়ে যাক। আমার মধ্যেও রজনীর আত্মা ছিল। কিভাবে যেন তার বশে চলে গিয়েছিলাম। একটা ভুল করার সাথে সাথে আমাকে সে খুন করে ফেলে। তুমি নিজেকে শান্ত করো। আমি তোমাকে পথ বলে দিব, যেভাবে সেভাবে কাজ করবে। তুর্না দম নিল। ভয়ে গা ছমছম করছে। তোহাকে বিশ্বাস করবে কিনা বুঝতে পারছে না, তবুও ক্ষীণ গলায় বলল, কি ভুল করেছিলে যে তোমার পরিণতি এমন হলো? আমার সন্তান হচ্ছিল না। ডাক্তার বলল আমি কোনোদিন মা হব না। এক সাধুর কাছে যাই। মায়ের মন তো কত কিছুই করতে চায়। একটা সন্তানের জন্য মরিয়া হয়ে ওঠে। সাধু বলল, যদি আমি কোনো পুরুষের বিয়ের আগের রাতে তার নাম কাগজে লিখে তারপর সে নামের পাশে সাধুর নির্দেশ মতো হরফ লিখে পুড়াই, তাহলে সে অদৃশ্য হয়ে যাবে এবং তার পরিবর্তন আরেকজনের মৃত্যু হবে। তবে তার রূপ অদৃশ্য ব্যক্তির ন্যায় হবে। সে কে সেটা আমিও বুঝব না। তারপর সেই লোকটার হাতে পায়ে কালো কালি দিয়ে তার নির্দেশ দেওয়া হরফ লিখতে হবে। লেখার পর আরও কিছু স্টেপ বলে দিবে, সেখানে যে সেভাবে আমাকে কাজ করতে হবে। সাধুর কথা সেদিন শোনার পর থেকে আমার মাথায় শুধু বাজতেছিল কার বিয়ে হবে আর কবে সে সুযোগ কাজে লাগাবো। একটা সন্তান যে আমার চাই, না হয়ে শূন্য সংসার কখনো পরিপূর্ণ হবে না। 2 মাস কেটে গেল, আশেপাশে পরিচিত কারো বিয়ে হলো না।
এদিকে আমার মাথায় শুধু সাধুর কথায় ঘুরপাক খাচ্ছিল। হুট করে তাসকিনের বিয়ের দাওয়াত আসা, আমি আর সুযোগটা হাতছাড়া করিনি। আমি জানতাম তাসকিন অদৃশ্য হবে, তবে সেটা মাত্র 1.5 মাসের জন্য। কিন্তু সে বেঁচে থাকবে, তার পরিবর্তে অপরিচিত এক ব্যক্তি তার রূপ ধরে মৃত্যুবরণ করবে। আর কাজটা করলে আমার বাচ্চা হবে। আমি নিজেকে সামলাতে পারলাম না, কারণ যেহেতু সে মৃত ব্যক্তিকে আমি চিনব না, সুতরাং সে মরে গেলে বা বেঁচে থাকলে আমার কিছু আসবে যাবে না। একটা বাচ্চার জন্য এটুকু করতে আমার বিবেকে বাঁধল না। তাসকিনের বাসায় আসার আগে আমি সাধুর কাছে গেলাম, সমস্ত নিয়ম জেনে আসলাম। নিয়ম অনুযায়ী আমি কাগজে হরফগুলো লিখলাম, তাতে তাসকিনের নাম লিখে আতর মেশালাম। তারপর সবাই যখন ঘুমিয়ে গেল, তখন রুমের এক পাশে বসে কাগজগুলো পোড়াতে লাগলাম। মোমবাতির আলোয় সে সাথে একটা আগরবাতি ধরিয়ে নিলাম। সাধু বলেছিল এ কাজ করার সময় কেউ ঘুম থেকে উঠতে পারবে না। আমিও আপন মনে কাজটা করা শেষ করলাম। কাজটা শেষে ঠিক যেমনটা চাচ্ছিলাম তেমনটাই হলো। তাসকিনের রূপ ধরে অন্য একজন মারা গেল। সনিয়াও একটা ঘুরে চলে গেছিল, কারণ তাকে আমি বিশেষ সুঘ্রাণ দিয়ে বশ করে ফেলেছিলাম। যখন সে সুঘ্রাণের বাইরে যেত তখন সে নিজের মধ্যে স্বাভাবিক থাকতো, কিন্তু যখন সে সুঘ্রাণের মধ্যে থাকতো তখন সে আমার বশে থাকতো। এদিকে কাজ শেষে সে মৃত ব্যক্তির হাতে পায়ে বরফগুলো লিখে একটা বিশেষ পানি ছিটিয়ে চলে আসে। সব কিছু নিয়ম মাফিক চলছিল, তবে একটা ভয়ঙ্কর কাজ করে ফেলে। আমাকে সাধু বলেছিল পরদিন যেন কালো কোনো কাপড় দিয়ে তাতে তার নির্দেশ মতো হরফ লিখে আতর মিশিয়ে মোমবাতিতে পোড়াই, কিন্তু আমি ভুলক্রমে আতরের পরিবর্তে গোলাপ জল দিয়ে ফেলি, আর সে ভুলের জন্য সব এলোমেলো হয়ে গেল। ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। কথাটা বলে তোফা চুপ হয়ে গেল। তোহার নীরবতা দেখে তুর্না ছটফট গলায় বলে উঠল, কি ঘটনা বলো আমায়। তোহা বলা শুরু করলো। তুর্না যতই শুনছিল ততই তার গা শিউরে উঠছিল। সেদিন তোহা যখন ভুলক্রমে আতরের পরিবর্তে গোলাপ জল দিয়ে দেয়, সাথে সাথে সে একটা ঝাঁকুনি অনুভব করে। কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে দেখল এক নববধূ দাঁড়িয়ে আছে, তবে তার অবয়ব দেখা গেল, মুখ স্পষ্ট না। তোহা বুঝতে পারছিল না সে কে। এমন কিছু হবে সাধু তো বলেনি। সে কিছুটা ভীত শঙ্কিত, কি থেকে কি করবে বুঝে উঠতে পারছিল না। হুট করে ঘরটা কাঁপতে লাগলো, মনে হচ্ছিল প্রবল মাত্রায় ভূমিকম্প হচ্ছে। সে নিজেকে সামলাতে পারছে না, বুঝতে পারছিল এটা ভূমিকম্প না, তবে কি হতে চলেছে সেটা তার আয়ত্তের বাইরে। ঠিক এমন সময় তার সামনে একটা বাচ্চা আসলো। বাচ্চাটাকে দেখে সে ভয়ে কাঁপতে লাগলো। একটা বাচ্চা এত হিংস্র কি করে হয় সে ভাবতে লাগলো। বাচ্চাটার দুই ঠোঁট দুদিকে উল্টিয়ে সেলাই করা। আমি তো এমন চাইনি। এটা কিসের বাচ্চা, কিভাবে আসলো? এমন সময় তোহার কানে নববধূর বিকট হাসি ধেয়ে আসলো। হতচকিয়ে তোহার সামনের দিকে তাকালো। নববধূর রূপ এবং অবয়ব স্পষ্ট হলো নিমেষে। সে খেয়াল করে দেখল নববধূ দাঁড়িয়ে আছে তার রূপ ধরে। সে কিছুটা বিলম্বিত সুরে বলে উঠল, কে তুমি? নববধূর কান্নার রোল ভেসে আসলো তোহার কানে। তোহার ভয়ে বুক কেঁপে উঠল। কান্নাটা এত প্রখর যে তার মাথা ধরে যাচ্ছিল, সহ্যের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছিল। এ শব্দ সে মোটেও সহ্য করতে পারতেছিল না। তাই চেঁচিয়ে বলে উঠল, কান্না থামাও। কে তুমি? কেন আমার কাজে ব্যাঘাত ঘটাতে এসেছো? কি করেছি তোমার? এমন সময় বাচ্চাটা তোহার শরীরে ঝাপটে পড়ল। সে বাচ্চাটাকে জোর খাটিয়ে দূরে সরে আছড়ে পেল। ভয়ঙ্কর এই পরিস্থিতি তার মানসিক শক্তি নষ্ট করে দিচ্ছিল। হাত পা কাঁপতে লাগলো, গলার সুরটাও কেঁপে উঠল। ভয় ভয় গলায় বলে উঠল, কে তুমি? কি চাও? আর এ বাচ্চাটা কার? কি হলো? কথা কেন বলছো না? নববধূর কণ্ঠস্বর থেকে উচ্চারিত হলো, আমি রজনী। তোহা বিস্মিত গলায় বলল, আমার রূপ কেন ধরে আছো? তোমার সাথে কি আমার কোনো সম্পর্ক রয়েছে? কোনো সম্পর্ক নেই।
তবে তুমি আমাকে আসতে বাধ্য করেছ। তোমার ভুল আমাকে প্রতিশোধের আগুনে জ্বালিয়ে মারছে। তোমার এই ভুলের জন্য আমি আবার জেগে উঠেছি। এতে আমার ভালোই হয়েছে, কারণ এই পৃথিবীতে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ আমার হয়েছে। আমি এখন পূর্বপুরুষের থেকে প্রাপ্ত সকল অন্যায়ের প্রতিশোধ নিব। আমি তো তোমার পূর্বপুরুষ না। আমার কাছে কেন এসেছো? কি এমন অন্যায় তোমার সাথে হয়েছিল? আর এ বাচ্চাটা কার? রজনীর তীব্র কান্নার রোল আবারও তোহার কানে আসলো। তোহা জোর গতিতে চেঁচিয়ে বলল, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না। তুমি কান্না থামাও প্লিজ। আমাকে বলো, তোমার সাথে কি হয়েছিল? রজনী কান্নাটা থামিয়ে বলল, আমি ছিলাম আরাধান বংশের প্রথম মেয়ে। আমার রূপ ছিল না। কালো কুচকিচে বর্ণের গায়ের রং হওয়ায় আমাকে নাম দিয়েছিল রজনী। রজনীর সমার্থক অর্থ রাত। রাতের অন্ধকারের সাথে গায়ের রঙের বেশ সামঞ্জস্য থাকায় আমাকে এই নাম দেওয়া হয়। আমার বাবা ছিলেন সবচেয়ে ধনী রাজা। আমি রূপে ছিলাম না, তবে গুণে ছিলাম ভরপুর। যুদ্ধবিদ্যা থেকে শুরু করে সকল অস্ত্র বিদ্যায় মাত্র 16 বছর বয়সে নিজেকে পারদর্শী করে তুলি। আমার ভাই বোন না থাকায় উত্তরাধিকার সূত্রে আমি আমার বাবার রাজ্যের ক্ষমতা পাই 21 বছর বয়সে। আমার তেজদীপ্ত বুদ্ধিতে রাজ্যের অবস্থা আরও উন্নতি হয়। আমি ছিলাম সেই সময়ের প্রথম রানী, যে রাজ্য পরিচালনা করত। প্রতিটা যুদ্ধ আমার সুকৌশল দক্ষতায় জয় লাভ হতো। বেশ ভালোই কাটছিল সময়। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। রাজ্যের সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এবার সবার ইচ্ছা আমি যেন বিয়ে করি। আমার সন্তানই তাহলে হবে এ রাজ্যের আগামী উত্তরাধিকার। সব দিক বিবেচনা করে আমি বিয়ে করার সিদ্ধান্ত নিই। কয়েক রাজ্য থেকে আমার জন্য রাজকুমার আসতো বিয়ের জন্য, তবে তাদের পছন্দের প্রথম তালিকায় আমি কালো হওয়ায় বাদ পড়ে যেতাম। কেন জানি না, সে সময়টা হতাশ হয়ে পড়েছিলাম। এই হতাশাই আমাকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং বিচক্ষণ চোখকে অন্ধ করে তোলে। সে সময় তার শাসিত এক রাজার ছেলে নাম সুন্দর আমাকে বিয়ে করতে রাজি হয়। ছেলেটাকে যখন প্রথম দেখেছিলাম, আবেগের উত্তাল যৌবনে যেন আমি পিছলে পড়েছিলাম। এত সুন্দর ছেলের গড়ন, তার উপর তার সুমিষ্ট কথার ভঙ্গি নিমেষে আমাকে ভালোবাসার নদীতে ডুবিয়ে দেয়। তাকে পরখ করার প্রয়োজন অনুভব করিনি। কেন সে আমাকে বিয়ে করতে চায় সেটাও আমার মনে আসেনি। বিচক্ষণ চোখ দিয়ে কোনো কিছু যাচাই না করেই বিয়েতে রাজি হয়ে পড়ি। বেশ ধুমধামে আমার সাথে সুন্দনের বিয়ে হয়। সংসারটা আমার বেশ ভালোই কাটছিল। বিয়ের 3 মাসের মাথায় আমি গর্ভবতী হই। সেই সুবাদে আমি আমার স্বামী সুন্দনকে রাজ্যের দায়িত্ব পদার্পণ করি। তারপর থেকে তার ফুলুস খুলতে থাকে। সে মূলত আমাকে বিয়ে করেছিল রাজ্যের দায়িত্ব পাবার জন্য। সে সাথে তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, নাম কুন্তমালা। তখন আমি 7 মাসের গর্ভবতী ছিলাম। বেশ সুকৌশল অবলম্বন করে সুন্দর আর কুন্তমালার সম্পর্ক টের পায়। দিনকে দিন সব সহ্যের সীমা অতিক্রম করছিল। স্বামী ছিল সে, তার উপর তার প্রতি ছিল আমার অগাধ দুর্বলতা এবং সব মিলিয়ে পারছিলাম না সহ্য করতে। তাই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই। নিজেকে সামলে নেই, কারণ এভাবে চললে আমারই ক্ষতি। এই আবেগ আমাকে আরও কঠিন বাস্তবতার সম্মুখীন করবে। তাই চিন্তা করি সুন্দনের হাত থেকে রাজ্যের ক্ষমতা কেড়ে নিতে হবে। এই ক্ষমতার বলে সে আমার সাথে এত জঘন্য কাজ করছে। আমি মনোবল স্থির করে সুন্দনকে বললাম, এখন থেকে রাজ্য আমি পরিচালনা করব। যেহেতু তাকে আমি সাময়িক দায়িত্ব দিয়েছিলাম, সেহেতু সেটা কেড়ে নিতে আমার সমস্যা হবে না। আমার কথা শুনে সুন্দন কি যেন ভাবল। তার কথার সুর পাল্টে গেল। আমার প্রতি থাকা রুক্ষ কণ্ঠ ক্রমশই নরম হয়ে গেল। আমাকে বলল, সে এমন ভুল আর করবে না। বাচ্চার 7 মাস চলে। এ সময় আমার প্রেশার নিলে দুজনের ক্ষতি হবে।
তাই সে চাচ্ছিল না আমি তাকে ক্ষমতাচ্যুত করি। তার মোলায়েম কণ্ঠে আমি গলে গেলাম। তখন তার গুটি ছাল আমি বুঝতে পারিনি। যখন বুঝতে পেরেছিলাম তখন বেশ দেরি হয়ে যায়। তখন আমার 9 মাস চলে। ডেলিভারির আর কিছুদিন বাকি। সুন্দনের আচরণও বেশ সুমিষ্ট। তবে সুমিষ্টনের আচরণের বাইরে ছিল এক ভয়ঙ্কর রূপ, যেটা আমার ভাবনার বাইরে ছিল। সেদিন রাতে আমি চুপ হয়ে বসেছিলাম পালঙ্কে। সুন্দর এসে জড়িয়ে ধরে আমার কপালে চুমু টেনে ঘুম পাড়িয়ে দিল। শেষ রাত্রিরে আমার ঘুম ভাঙে। পাশ ফিরে দেখলাম সুন্দর নেই। কি একটা আওয়াজ যেন আসছিল। লক্ষ্য করলাম কারো ফিসফিসের আওয়াজ। আমার বেশ সন্দেহ হলো তার উপর। উঠতে কষ্ট হলেও নিজেকে সামলে নিয়ে উঠে পালঙ্ক থেকে নামলাম। আস্তে করে পায়ে ফিসফিসের শব্দ খুঁজতে লাগলাম। আওয়াজটা পাশের পরিত্যক্ত রুম থেকে আসছিল। আমি আস্তে পায়ে সেখানে গেলাম। সেখানে উকি দিতে আমার গায়ের লোম শিউরে উঠল। কারণ সুন্দর কুন্দমালাকে শুয়ে কি যেন ভিড় করছে। কুন্দমালাকে দেখেই মনে হচ্ছিল সে অচেতন। এই অবস্থায় কি হতে চলেছে সেটা আমার ধারণার বাইরে ছিল। সুন্দরের সামনে একটা আলোকবিন্দু জ্বলে উঠল। আলোকবিন্দুটা জ্বলার সাথে সাথে সব যেন নড়ে উঠল। আমি ভীত হয়ে তাকিয়ে দেখতে লাগলাম। কোনো এক গায়েবী আওয়াজ বলে উঠল, আমাকে তুষ্ট করতে পারলে তোকে আমি সমস্ত ক্ষমতা দিব। তুই শুধু এ রাজ্য না, বরং পুরো দুনিয়া এ কালো জাদু বলে পরিচালনা করতে পারবি। সে সাথে পাবি অমরত্ব। সুন্দর নম্র গলায় হাত জোর করে বলে উঠল, আমাকে সেই পথ বলুন। কি করলে আপনি সন্তুষ্ট হবেন বলুন। আপনার জন্য আমি আমার প্রিয়তমাকে বলি দেওয়ার জন্য হাজির করেছি। এর আগের বার আপনি বলেছিলেন পৃথিবীতে বর্তমান যাকে আমি ভালোবাসি তাকে দিলে আপনি তুষ্ট হবেন। আপনার ভাবনার পর মনে হলো আমি কুন্দমালাকে ভালোবাসি অনেক, আর তাকে আপনার জন্য দিতে এনেছি। আমি জানি কুমারী বলি দিলে আপনি তুষ্ট বেশি হবেন। এজন্য কুন্দমালার প্রতি সকল ভালোবাসা বিসর্জন দিয়ে আমি ওকে বলি দিতে নিয়ে এসেছি। এর আগেও আমি আমার বাবা মা কেউ আপনার জন্য দিয়েছি। আপনি বলেছেন মোট 5টি দিতে পারলে আমি সমস্ত ক্ষমতার অধিকারী হব। আমাকে বলুন। বিকট শব্দ বলে উঠল, আগে আমার সামনে কুন্দমালাকে দে। বলি দেওয়ার পর তো চতুর্থ কে হবে সেটা বলে দিব। সুন্দর কিছু চিন্তা না করে একটা ঘটনা দেখে আমার বুক কেঁপে উঠল। নিজের মুখে নিজে চেপে ধরলাম। কারণ কি হবে পরিষ্কার বুঝতে না পারলে আমাকে হয়তো পরবর্তীতে আরো বিপদে পড়তে হবে। আমি শক্ত যেমন তেমনি নরম মনের অধিকারী। অপরাধীকে শাস্তি দিতে আমার বুক কাঁপে না। তবে একটা নিরপরাধ মানুষকে শাস্তি পেতে দেখে আমার বুকটা হু হু করে কেঁদে ওঠে। কুন্দমালার এই অবস্থা আমাকে যথেষ্ট ব্যাহত করেছিল। আজ যাই হোক, এতে তো কুন্দমালার দোষ ছিল না। সুন্দরকে সে ভালোবাসত, আর সে ভালোবাসার মানুষের হাতে বুলি হবে সেটা তো সে জানত না। অদৃষ্ট বড়ই নিষ্ঠুর। আমার বুকের ভেতরটা মুচড়ে উঠছিল বারবার। এদিকে সুন্দর কুন্দমালার গড়িয়ে যাওয়া রক্ত একটা মাটির পাত্রে দিয়ে চোখ বন্ধ করে কি যেন পাঠ করলো। তারপর রক্তটা আলোকবিন্দু বরাবর ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার সাথে সাথে গায়েবী আওয়াজটা পুনরায় ভুলে উঠল, তেরে বলিতে আমি তুষ্ট। তো চতুর্থ বলি হবে তোর ছেলে সন্তান। সুন্দর কিছুটা অবাক হয়ে বলল, আমার তো এখনো সন্তান হয়নি। আমার স্ত্রী গর্ভবতী, তার সন্তান হয়তো হবে। তবে সে সন্তান ছেলে কি না সেটা তো আমি জানি না। যদি আমার ছেলে সন্তান না হয় তাহলে আমি কি ক্ষমতা পাবো না? সন্তান যদি বলি দেওয়ার কথা শুনে আমার বুকটা আরো কেঁপে উঠল। তার উপর সুন্দরের সহজ ভঙ্গিতে কথা বলাটা আমাকে আরো ব্যাহত করলো। তার কথাই বোঝা যাচ্ছে সে ক্ষমতার জন্য নিজের সন্তান
দিতে পিছপা হবে না। আমার হাত পা তখন কাঁপছিল, তবুও নিজেকে সামলে নিচ্ছিলাম। এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এখন, যাতে করে আমি বিপদে পড়ি। তাই মন স্থির করে তাদের কথোপকথন শুনতে লাগলাম। গায়েবী আওয়াজটা বলে উঠল, তোর স্ত্রীর ছেলে সন্তান হবে, আর সে ছেলে সন্তান যেদিন জন্ম নিবে সেদিন তাকে হত্যা করবি। তার ঠোঁট দুপাশে দুটির দিকে সেলাই করে দিবে, কালো কিছু পাথর দিবি, সেগুলো তার দাঁতের ফাটিতে লাগিয়ে দিবি। তারপর গালে আমার নির্দেশ দেওয়া চিহ্নগুলো এঁকে মৃতদেহটাকে পানিতে ভাসিয়ে দিবি। আপনি যা বলবেন তাই হবে। এ ক্ষমতার জন্য আমার সন্তান দিতেও আমি পিছপা হব না। আপনার দেখা আমি কবে পাবো? আপনাকে কবে সামনাসামনি দেখতে পারবো? আমি যে আপনাকে দেখতে চাই, আপনার দর্শন চাই। আমাকে তুই পঞ্চম বলির পর দেখতে পারবি, যেদিন তোকে আমি সমস্ত ক্ষমতা দিব, সে সাথে অমরত্ব দিব। সেদিন আমার পঞ্চম বলি কে, সেটা কি আমাকে জানানো যাবে? দীর্ঘ 3 বছর আপনার আরাধনা করেছি, আপনার কথা মতো নিজের মা বাবাকে বলি দিয়েছি, সে সাথে বলি দিয়েছি নিজের প্রিয়তমাকে। আপনি বলেছেন রজনীকে বিয়ে করতে, আমি সেটাও করেছি। আপনি বলেছেন আমি যেন আমার সন্তানকে দেই, আমি সেটাও করব। তবে এই বলি দেওয়ার কয়দিন পর আমাকে পঞ্চম বলি দিতে হবে এবং আমি আমার ক্ষমতা পাব। দয়া করে আমাকে বলুন। এত অস্থির হওয়া ঠিক না, তবে এতটুকু তোকে জানিয়ে রাখি, তোর নিকট ক্ষমতা আসতে চলেছে অতি শীঘ্রই। কারণ তোর ছেলেকে বলি দেওয়ার 7 দিন পর তোর স্ত্রী রজনীকে বলি দিতে হবে। তারপর তোর কাঙ্ক্ষিত ক্ষমতা তোর হাতে আসবে। সাবধান, কাজে যেন কোনো ভুল না হয়। আপনি যা বলবেন তাই হবে। আমাকে শক্তি দিন, আমি যেন আপনাকে সন্তুষ্ট করতে পারি। বলার সাথে সাথে আলেক বিন্দুটা মিলিয়ে গেল। সুন্দর কুন্দমালা লাশটা কেটে টুকরো টুকরো করে একটা লাল কাপড়ে পেঁচিয়ে নিল। আমি এসব দেখার পর নিজেকে সামলাতে পারছিলাম না, তবু অনেকটা সামলে স্থির হয়ে ঘরে এসে সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজছিলাম। সুন্দরকে কোনো মতে দমানো যাবে না, তবে কৌশল ওর হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে হবে। আমি আমার ঘরে এসে এসবে ভাবতে লাগলাম। সারা শরীরে আমার অস্থিরতা। এই সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজছিলাম। ভাবনার শেষ প্রান্তে একটা ফয়সালায় আসে, সেটা হলো সুন্দরকে খুন করা। কারণ সুন্দরকে খুন করলেই আমার সন্তান আর আমি মুক্তি পাব, সে সাথে মুক্তি পাবে এই দুনিয়া। আর এখন এই রাজ্যের ক্ষমতা আমার হাতে নেই, তাই চাইলেও সুন্দরকে আমি মৃত্যুদণ্ড দিতে পারবো না। কারণ প্রজারা সুন্দরের আদেশে শুনবে, আমার আদেশ শুনবে না। আমি অনেকটা মনস্থির করলাম সুন্দরকে করার জন্য, কিন্তু আমার অদৃষ্টে লেখা ছিল ভিন্ন। সেদিনে আমার প্রসব ব্যথা শুরু হয় তীব্র হয়ে। আমি ব্যথায় চেঁচিয়ে উঠি। দাসীরা আমাকে এসে হাত পাকা দিয়ে বাতাস করতে লাগলো। দায় আসলো আমার সন্তান প্রসবে সাহায্য করতে। আমার বুকটা কেঁপে উঠছিল। সন্তান জন্ম দেওয়ার আনন্দের চেয়ে সন্তান বাঁচাবার জন্য চিন্তা মাথায় ঘুরছিল। আমি আমার সবচেয়ে কাছের দাসী সর্ববীরে বললাম, আমার সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তাকে নিয়ে পালিয়ে যেও। আমার এই সন্তানকে আমার স্বামী খুন করে দিবে। এই মুহূর্তে সুন্দরকে মৃত্যুদণ্ড বা করার আদেশ দিতে পারছি না। আমার হয়ে তুমি রাজ্যে আদেশ দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না। আমার সন্তানকে তুমি দয়া করে লুকিয়ে রেখো। সর্বরী আমার হাত ধরে বলল, আমি জানি না রানীমা, আপনি কেন এই কথা বলছেন, তবে যা বলবেন আমি তাই করব। আপনার চাওয়ার বাইরে কিছু হবে না। আপনার সন্তানকে আমি আগলে রাখার চেষ্টা করব। সন্তান জন্ম হওয়ার পরপরই আমি তাকে নিয়ে পেছন কপাট দিয়ে পালিয়ে যাব। আমি ব্যথায় কুকড়াতে লাগলাম। দীর্ঘ 1 ঘন্টা ব্যথার পর আমার কানে আমার ছেলের কান্নার আওয়াজ আসলো। আমি নিস্তেজ হয়ে গেলাম, কিন্তু আমার বাচ্চাটা রক্ষা পেল না সুন্দরের হাত থেকে। আমার ছেলেটাকে সে দিয়ে দিয়েছে সেদিনই। বাচ্চা জন্ম দেওয়ার পর আমি নড়তে পারছিলাম না। এই মুহূর্তে নিজের সাথে হওয়া অন্যায়ের
শক্তিও তাকে দিতে পারছিলাম না। আমি জানি সে আমাকে 7 দিন পর দিবে, এর মধ্যে সে আমাকে মারবে না নিজের স্বার্থের জন্য। এদিকে আমার শরীর ক্লান্ত, সন্তান হারানোর বিয়োগ যন্ত্রণা আমাকে আরো ক্লান্ত করে ফেলল। অবশেষে আমি না পেরে কঠিন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমি চিন্তা করলাম, আমাকে বলে দেওয়ার পূর্বেই আমি আত্মহত্যা করব, তাহলে তার চাওয়া কোনোদিন পূর্ণ হবে না। আমার ভাবনার গতি তীব্র হওয়ায় আগে একটা তলোয়ার নিয়ে পেটে ঢুকিয়ে দিলাম। আশ্চর্যজনক হলেও সত্যি যে তখন আমার কিছুই হলো না। তলোয়ার আমার পেট ভেদ করলেও কোনো রক্তক্ষরণ বা ব্যথার সৃষ্টি হলো না। বিস্মিত হয়ে পেট থেকে তলোয়ার বের করলাম। দ্রুত বের করার সাথে সাথে একদম স্বাভাবিক হয়ে গেলাম। কোনো জখমের চিহ্ন আমার পেটে পরিলক্ষিত হলো না। আমি বুঝতে পারছিলাম না এমন কেন হচ্ছে। এর মধ্যে সুন্দনের হাসি কানে ভেসে আসলো। বিকট চিৎকার আর হাসি দিয়ে বলল, তুমি চাইলেও মরতে পারবে না। তুমি এসব জানার পর আত্মহত্যার পথে বেছে নিবে, সেটা আমার ভাবনাই ছিল। তাই আত্মহত্যা যেন করতে না পারো সেজন্য তোমাকে এমনভাবে বশ করেছি যে আত্মহত্যার যত চেষ্টাই করো তুমি তাতে সফল হতে পারবে না। সুন্দনের কথাটা শুনে আমার আশার প্রদীপ যেন নিভে গেল হুট করে। কিছুটা স্তম্ভিত হয়ে গেলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমাকে 7 দিন পর দিবে আর সে সমস্ত শক্তি পাবে, সেটা আমি মানতে পারছিলাম না। নিজের চোখে নিজের সন্তানের দেখেও তার সফলতা আমি কামনা করতে পারছিলাম না মোটেও। চিন্তায় আমার সারা শরীর আরো দুর্বল হয়ে গেল। উঠার শক্তিটাও আমার হচ্ছিল না। নিজের অজান্তে হু হু করে কেঁদে উঠছিলাম। আমার সন্তানের মুখ দেখার আগে আমি তাকে হারিয়েছি। কলিজার পেটে মরুভূমির মতো তপ্ত হয়ে গেছিল। টানা 6 দিন আমি কিছু খাইনি, এক ফোঁটা পানিও না। এতেও আমার মৃত্যু হয়নি, শুধু শরীরটা দুর্বল হয়েছে। কালকে আমাকে বলি দেওয়ার হবে আর সুন্দর পাবে ক্ষমতা। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না মোটেও। আমার দাসী শিরোমালা আমার পাশে এসে বসে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপনার এই হাল আমাকে ব্যথিত করছে। আপনার হাতে কি কোনো উপায় নেই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার? আপনি চিন্তা করুন, অবশ্যই কোনো পথ আপনি পাবেন। এ জীবনে না হয় প্রতিশোধ নাই নিয়েই উপায় বের করলেন, তবে রাজামশাইয়ের উদ্দেশ্য সফল হতে আপনি দিবেন না দয়া করে। আমি জানি আপনি বিচক্ষণ এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। আপনি চাইলেই এমন কোনো পন্থা অবলম্বন করতে পারেন যাতে করে রাজামশাইয়ের নিকষ্ট চাওয়া অপূর্ণ না হয়। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি জানলে কি করে এসব? সর্বরে মৃত্যুর আগে আমাকে বলে গেছে। আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন। শিরোমালার কথায় আমি একটু সাহস পেলাম। অনেকক্ষণ ভাবলাম কিভাবে এর থেকে মুক্তি আমি পাবো। ভাবনার শেষ প্রান্তে গিয়ে ফলাফল আসলো যে আমি তো আত্মহত্যা করতে পারবো না, তবে কেউ আমাকে খুন করলে নিশ্চয় আমি মৃত্যুবরণ করব। আমি কথাটা ভাবার সাথে সাথে জোর গলায় বলে উঠলাম, শিরোমালা। তলোয়ারটা হাতে নিয়ে আমার গলা। শিরোমালা ভয় পেয়ে গেল, ভীত গলায় জবাব দিল, রানীমা কি বলছেন এসব? আমি আপনাকে কেন করব এসব? এখন এসব চিন্তা করার সময় না। তুমি দয়া করে দিয়ে আমাকে শিরচ্ছেদ করো, এটা আমার আদেশ। আমি জানি আদেশ অমান্য করার মতো বেয়াদবি তুমি করবে না। আমি মৃত্যুর পর ওদের প্রতিশোধ নিব। শিরোমালা ভয় পাচ্ছিল, তবুও তলোয়ারটা কাপা হাতে নিয়ে চালিয়ে শিরচ্ছেদ করলো। সাথে সাথে আমার মৃত্যু ঘটল। আমার মৃত্যুর পর শিরোমালা এক সাধুকে বলে আমার পুনরায় জাগ্রত করে। আমিও প্রতিশোধের আগুনে জ্বলে উঠি। তবে সে জ্বলন্ত লাভ আমার মধ্যে বেশি দিন ছিল না। সুন্দরের চাওয়া পূরণ হয়নি সেটা ঠিক, তবে সে পূর্বের বলে কিছু ক্ষমতার অধিকারী হয়। ফলে আমার আত্মাকে সে একটা ভাঙ্গা বাড়িতে বন্ধ করে রেখে দেয়।
এত বছর আমি সেখানে দুঃখে দুঃখে মরছিলাম। আজ তোমার একটা ভুলে পুনরায় মুক্তি পেলাম। আমার প্রথম কাজ হলো তাসকিনকে হত্যা করা। তোহা রজনীর কথাগুলো শুনে ঘাবড়ে গেল, ভীত কণ্ঠে বলল, তাসকিনকে হত্যা কেন করতে চাও? কারণ এই তাসকিনই পূর্বজন্মের সুন্দর ছিল। তুমি আমার রূপে কেন দৌড়েছ বলো? আমি যখন যাকে দিয়ে আমার প্রতিশোধ নিব এবং যার শরীরে প্রবেশ করব তখন সেই রূপ নিব। এখন আমাকে সাহায্য করো। তাসকিনকে খুন করলেই আমার বাচ্চার আত্মা শান্তি পাবে। তোহা দ্বিমত পোষণ করে বললে, এটা আমি কখনোই পারবো না। তাসকিন আমার ছোট ভাইয়ের মতো। রজনী তোহার কথা শুনে দৃঢ় কণ্ঠে বলে উঠল, তাসকিনকে করতে সাহায্য না করলে আমি তোমায় করে দিব। আমার বাচ্চা তোমার দম আটকে দিবে। বলে রজনী তোহার গলা চেপে ধরল। দম নিতে তার বড্ড কষ্ট হচ্ছিল। কিছুটা সাহস করে রজনীর হাত ছাড়িয়ে জোরে জোরে দম নিতে লাগলো তোহা। হালকা গলায় বলল, কি করলে তোমার আত্মা শান্তি পাবে আর মুক্তি পাবে? তাসকিনকে খুন করলে, তাসকিনের রক্ত গায়ে মাখলে, কিন্তু পূর্বজন্মের তাসকিন আর এখনের জন্মের তাসকিনের স্বভাব চরিত্র ছাওয়া একদম ভিন্ন। তাহলে কেন সে শাস্তি পাবে? আমার শুধু তার লাগবে আর কিছু না। আমি তার দিয়ে গোসল করব, সুগন্ধি মিশিয়ে গায়ে ডালবো, তাহলে আমি আমার বাচ্চা শান্তি পাবে। বাসার পেছনে যে বট গাছটা আছে সেখানে একটা প্রদীপ আছে মাটির নিচে পুঁতে রাখা, সেটা এনে আমাকে দিতে হবে। সেটা দিয়ে আমি কোনো আত্মার পক্ষে সেই বট গাছের নিচে যাওয়া সম্ভব না। তুমি শুধু আমাকে প্রদীপটা আনতে সাহায্য করো। তাহা ভীত গলায় বলে উঠল, আমি কখনোই নিজের ছোট ভাই মৃত্যুতে সাহায্য করতে পারবো না। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি আমার ছোট ভাইকে দিতে পারবো না। পূর্বজন্মে যাই হোক, এজন্মে সে নির্দোষ। পূর্বজন্ম দিয়ে এজন্ম বিচার করা ঠিক হবে না, এটা অন্যায়। তুমি যেভাবে বলো আমি সাহায্য করব, তবে কাউকে তে সাহায্য করতে পারবো না। তোহার কথা শুনে রজনীর রাগটা বেড়ে গেল। পরক্ষণে তোহাকে শূন্য তুলে মাটিতে আশ্রয় ফেলল সে। দৃঢ় কণ্ঠে বলল, তোকে শেষ করে দিব, আর না হয় তোর শরীর থেকে আমি মুক্তি পাবো না। তোকে শেষ করে তোর শরীর থেকে মুক্তি পেয়ে অন্য কোনো শরীরে বর করব। যে আমাকে এ কাজে সাহায্য না করবে তাকেই শেষ করব আমি। বলে তোহার গলাটা চেপে ধরল। বাচ্চাটা তোহার উপর ঝাঁপিয়ে পড়ল, আঁচড় দিয়ে রক্তাক্ত করে দিল তার পুরো শরীর। একটা দড়ি এসে তোহার গলা পেঁচিয়ে ধরল, তার সাথে সাথে সে প্যানে ঝুলে গেল। তূর্ণা তোহার বর্ণনা শুনে আরো কাঁপতে লাগলো। এদিকে আয়েশার দেহটা শূন্য বেশে রয়েছে এখনো। তূর্ণা মৃদু গলায় তোহাকে বলল, এখন যদি তোহা রজনীকে সাহায্য না করে তাহলে তো সেও মারা যাবে। আর এই মহলের তৈলচিত্রগুলোতে আয়েশার ছবি কেন? তাহলে কি আয়েশা পূর্বজন্মে রজনী ছিল? এমন কিছু না, আয়েশার সাথে রজনীর কোনো সম্পর্ক নেই। তবে রজনী এখন আয়েশার ভেতর প্রবেশ করেছে আর তার রূপ আয়েশার মতো ধারণ করেছে। সেজন্য তৈলচিত্রগুলোতে আয়েশার প্রতিচ্ছবি। তূর্ণার ভয় আরো বেশি কাজ করতে লাগলো। তোহার দিকে তাকিয়ে বলল, আয়েশাকে বাঁচাবার কি কোনো উপায় নেই? রজনীকে মুক্ত করতে হলে তো তাসকিন ভাইয়ের মৃত্যু ঘটবে। এদিকে তাসকিন ভাইকে বাঁচাতে গেলে আয়েশার মৃত্যু ঘটবে। এটার থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? তোহার কণ্ঠ বিমর্ষ রূপ নিল। অনিশ্চিত গলায় বলে উঠল, একটা উপায় আছে।
তবে সব উপায়ে কার বলা যায় না। এমনও হতে পারে তাসকিন আয়েশা দুজনের হতে পারে, আবার এমনও হতে পারে যে কোনো একজনের হতে পারে, আবার এমনও হতে পারে দুজনেই জীবিত থাকবে, তবে কাজটা যে করবে তারও মৃত্যু ঝুঁকি আছে। এ খেলায় আরও মৃত্যু সংখ্যা বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তবে মৃত্যুর আগে চাইলে শেষ উপায়টা কাজে লাগানো যেতে পারে। তুমি কি পারবে তুর্না নিজের জীবন বাজি রেখে কাজটা করতে? তুর্নার ভয়ে বুক কাঁপতে লাগলো। পৃথিবীর সবাই নিজের জীবনকে বড্ড বেশি ভালোবাসে, তুর্নাও তার ব্যতিক্রম না। তবুও খানিকটা সাহস সঞ্চয় করে বলল, এ রহস্য যখন ডুবেছি, শেষ চেষ্টা করা যেতেই পারে। বলো কি? তোহা কিছু বলতে নিবে এমন সময় আয়েশার শরীরটা মেঝে শশীর হয়ে ভেতরের দিকে প্রবেশ করলো। পুরো মহলটায় জোরে একটা ঝাঁকুনির সৃষ্টি হলো। তুর্না টাল সামলাতে না পেরে আছড়ে পড়ে গেল। ঠিক এমন সময় তুর্নার পায়ে একটা টান অনুভব করলো। টান এতই জোর হলো যে তুর্না মেঝে ভেদ করে একটা সুড়ঙ্গে চলে গেল। সে বুঝতে পারছে না কোথায় যাচ্ছে, তবে এটা টের পাচ্ছে ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছে। আচমকা বড় একটা ধাক্কা খেল তুর্না। কোনো একটা খাদে সে এসে পড়ে গেল। চারপাশ থেকে বীভৎস দুর্গন্ধ ভেসে আসছে। গন্ধ তুর্নার পেট ফুলে যাচ্ছে। তোহাকে আশেপাশে খুঁজে সে পাচ্ছিল না। আর আয়েশা কোথায় আছে সেটা তার জানা নেই। তুর্না একা একা বেশ ভয় পাচ্ছিল। চোখটা বন্ধ করতেও ভয় পাচ্ছে, আবার তাকিয়ে থাকতেও যেন বুক কাঁপছে। মনে হচ্ছে কোনো অন্ধকার কূপে সে পড়ে গেছে। সন্নিকটে কেউ হয়তো ঘুরপাক খাচ্ছে। অনুভব করলেও তার চোখে তা স্পষ্ট হচ্ছে না। এমন সময় জোরালো শব্দ ভেসে আসলো তুর্নার কানে। আয়েশা তার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ কর্কশ গলায় বলল, বটগাছের সে প্রদীপটা আমি চাই। তুর্না বুঝতে পারছে আয়েশার ভেতরে রজনীর আত্মা। কিছুটা ভীত শঙ্কিত সে। মুহূর্তে রজনীর কথা না শুনলে হয়তো তারও প্রাণ যাবে। কিছুটা ভীত গলায় বলল, বটগাছটা কোথায়? আমার তো জানা নেই। রজনী হাতটা ইশারা করে পেছন দিকে দেখালো। পেছনের দিকে খানিক দূরে একটা বড় প্রকাণ্ড বটগাছ দাঁড়িয়ে। তুর্না ভয়ে ভয়ে বলল, প্রদীপটা কোথায় পাবো? কর্কশ কণ্ঠ উত্তর আসলো, বটগাছের বড় শিকড়ের শেষ প্রান্তে মাটির নিচে পুঁতে রাখা আছে সে প্রদীপ। তুর্না কিছু বুঝে ওঠার আগে রজনীর কথা মতো সেই বটগাছের কাছে পৌঁছে গেল। চারপাশ থেকে কত শত কান্নার আওয়াজ তুর্নার কানে ভেসে আসছে। সেটা বলার অপেক্ষা রাখে না। তুর্নার ভয়ে বুক কেঁপে উঠছিল। হার্টবিটের স্পন্দন দ্বিগুণ থেকে দ্বিগুণ হতে লাগলো। কোনো রকমের সমস্ত সাহস সঞ্চারণ করে বটগাছের নিচ থেকে মাটি খুঁড়ে প্রদীপটা বের করলো। প্রদীপটা হাতে নিতেই তুর্নার শরীরটা কেঁপে উঠল। সমস্ত শরীর নাড়া দিয়ে উঠল। চোখ মুখ যেন তার জ্বলসে উঠল। অন্ধকার জায়গাটায় আচমকা সূর্যের রশ্মির আগমন ঘটল। সূর্যের রশ্মি এসে তার মুখে পড়ল। রশ্মির লাভা এতটাই প্রখর যে সে জ্বলে যাচ্ছে। মাথাটা সামলাতে সে পারছে না। কি হচ্ছে সেটা তার মাথাটা চরম মাত্রায় ঘুরে গেল। হাতে প্রদীপটা পড়ে গেল। সে সাথে সেও হুঁশ হারালো। এদিকে প্রদীপটা পড়ে যাওয়ার সাথে সাথে মাটিতে একটা বলয় সৃষ্টি হলো। বলয়টা কিছুক্ষণ স্থির থেকে গতিশীল হলো। বলের ঠিক মধ্যবিন্দু থেকে একটা তীব্র আলোর রশ্মি বের হয়ে আসলো। সেখান থেকে তাসকিনের অবয়বের মতো একজন বেরিয়ে আসলো। এই অবয়বটা হলো সুন্দর, যে তার মায়া বলে নিজেকে প্রদীপে আবদ্ধ করেছিল। যেদিনে প্রদীপ মুক্তি হবে সেদিন সে মুক্তি পাবে। এদিকে আয়েশার ভেতরে রজনীর চোখে মুখে ফুটে উঠল প্রতিশোধের লাভা। বাচ্চারা চারপাশ অন্ধকারে ছেয়ে গেল। মনে হচ্ছে চন্দ্রগ্রহণ হচ্ছে। এ সময়টার অপেক্ষায় ছিল রজনী। আজকে লড়াই হবে দুপক্ষে। এক পক্ষে লড়াই করবে নিজের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে, অন্য পক্ষ লড়াই করবে নিজের বিলীন হয়ে যাওয়া অস্তিত্ব পুনরায় ফিরে পেতে।
তূর্ণার মাথা ব্যথা করতে লাগলো। হালকা করে চোখটা খুলল। আদো আলোতে সে আয়েশার তাসকিনকে দেখল। আয়েশার পরনে লাল বেনারসি শাড়ি, গা ভর্তি রাজকীয় গহনা। তাসকিনের শরীরে রয়েছে রাজাদের সেই ঐতিহ্যবাহী পোশাক। তূর্ণা বুঝতে পারছে না কি হচ্ছে। আয়েশা তাসকিন দিকে এগিয়ে যেতে তাসকিন আয়েশাকে দৌড়ে জোরে উপরে তুলে নিচে থেতলে ফেললো। আয়েশার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পরক্ষণে সব স্বাভাবিক হয়ে গেল। আয়েশা পুনরায় আগের রূপে আসলো। তাসকিনের দিকে এগিয়ে যেতে কাটার মতো কিছু একটা আটকে পড়ে তার শরীর ক্ষত বিক্ষত হতে লাগলো। তাসকিন তীব্র কণ্ঠ বলে উঠল, পূর্বজন্মেও তোর জন্য আমার অমরত্ব হাসিলে ব্যাঘাত ঘটেছে। এ জন্ম প্রদীপ থেকে মুক্তি পেয়েও তোর সম্মুখীন হতে হয়েছে। পূর্বজন্ম হয়ে যাওয়ার সকল অন্যায়ের শাস্তি আমি তোকে দিব। আয়েশা কর্কশ কণ্ঠে বলে উঠল, পূর্বজন্মে আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছ। আমার জীবনটা অকালে শেষ করতে হয়েছে। আমার আত্মাটা জব্দ ছিল বহু বছর। এই জন্মে তোমার শিরোচ্ছেদ করে সে রক্ত দিয়ে নিজের সাথে এবং আমার সন্তানের সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের প্রতিশোধ নেব। বলতে আয়েশার চারপাশে যে কাঁটাগুলো ছিল সেগুলো ধরে দূরে আছড়ে ফেলল। বাচ্চাটা তাসকিনের ঘাড়ে এসে কামড়ে ধরল। আয়েশা নিজের সমস্ত শক্তি দিয়ে কি যেন বিড়বিড় করছিল। এমন সময় তার হাতে একটা তলোয়ার উপস্থিত হলো। সে তলোয়ারটা দিয়ে তাসকিন দিকেই গেল। তাসকিনের কাছে যেতে এসে আয়েশার হাত থেকে তলোয়ারটা নিয়ে বাচ্চাটাকে ধরে দূরে ফেলে দিল আর আয়েশাকে তলোয়ারের আঘাত করতে লাগলো। যখনই তলোয়ারটা আয়েশার গলা বরাবর চালাতে চাইল, ঠিক তখনই আয়েশার তলোয়ারের ধারালো অংশটা হাত দিয়ে চেপে ধরল। আয়েশার হাত কেটে রক্ত নিচে গড়িয়ে পড়ল। সেদিকে ভূমিকম্পের মতো কম্পিত হতে লাগলো। তূর্ণা শুধু নীরবে দর্শক হয়ে সব দেখছিল। আয়েশার শক্তি যেন সব বিলীন হয়ে যেতে লাগলো। চন্দ্রগ্রহণের শেষ সময় যদি তাসকিনের শিরচ্ছেদ না করতে পারে তাহলে প্রতিশোধ নেওয়া আর হবে না। আয়েশার ভেতরে থাকা রজনী নিজেকে যতই বাঁচাতে চাচ্ছিল ততই বিলীন হওয়ার বেড়া জালে আটকে যাচ্ছিল। এদিকে তাসকিন বেঁচে গেলে সুন্দরের আচরণ তার মধ্যে আবার জেগে উঠবে। সে পুনরায় কালো জাদুবিদ্যা দিয়ে নিজেকে অমর করতে চাইবে আর তার অমরত্বের জন্য আরো শত শত মানুষের হবে। আয়েশার দম ভারী হতে লাগলো। তীব্র কণ্ঠে তূর্ণার দিকে তাকিয়ে বলল, তূর্ণা, আমি রজনী, আমাকে সাহায্য করো। এ যুদ্ধে আমার শিরচ্ছেদ হলে আয়েশার মৃত্যু ঘটবে। আমি জানি তুমি এরকমটা চাও না। তূর্ণার শরীর হিম হয়ে যেতে লাগলো। রজনীকে সাহায্য না করলে সে আয়েশাকে হারাবে, আর রজনীকে সাহায্য করলে তাসকিনকে হারাবে। একেই বলে উভয় সংকটে পড়া। সে কাকে বাঁচাবে বুঝে উঠতে পারছে না। পাশে রজনী ছাটা থুবড়ে পড়ে আছে। তূর্ণার ভাবান্তর হওয়ার আগে রজনী বলে উঠল, দয়া করে আমাকে সাহায্য করো। ভয় নেই, আমি এই যুদ্ধে জয়ী হলে তাসকিনের কিছু হবে না, শুধু তার মধ্যে থাকা সুন্দরের আত্মার বিনাশ হবে। তাসকিনও এ চরম অভিশাপ থেকে মুক্তি পাবে। তূর্ণা চুপ হয়ে দাঁড়িয়ে থেকো না, আমাকে বিশ্বাস করো। চন্দ্রগ্রহণের শেষ সময়ে তাসকিনের শিরচ্ছেদ করলে সুন্দরের বিনাশ হবে। সময় চলে গেল, আর সুযোগ পাবো না। দয়া করে তাসকিনকে একটু ধরো। তোমার পাশে ধারালো তলোয়ার পড়ে আছে, সেটা দিয়ে তাসকিনকে আঘাত করো। সময় নষ্ট করো না। তূর্ণা নিজেকে সামলে নিল। তেমন কিছু বাবার সময় সে পাচ্ছে না। আয়েশাকে তার বাঁচাতে হবে। তলোয়ারটা হাতে নিয়ে তাসকিনের হাত বরাবর আঘাত করল। হাতে ব্যাঘাত করতেই তাসকিনের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। আয়েশা তলোয়ারটা তুলল। চারদিকে অন্ধকার ছেয়ে গেছে। চন্দ্রগ্রহণের শেষ সময় শুরু হয়েছে। ভূমির কম্পন বাড়তে লাগে। বিদ্যুটে আওয়াজ চারপাশ থেকে আসতে লাগলো। তূর্ণার মাথাটা আবারও ঘুরে গেল। সে মাটিতে পড়ে গেল আর আয়েশা তলোয়ারটা দিয়ে তাসকিনের গলা ধরল। তাসকিনের গলা
আয়েশার শরীর লেপ্টে গেল, চন্দ্রবনে রীতি ঘটল, পাশে পড়ে থাকা হয়ে গেল। আয়েশা মাটিতে নিস্তেজ হয়ে পড়ে গেল, আর ভিতর থেকে যেন কিছু একটা বের হয়ে আসলো। চারপাশ বেশ আলোকিত। তুর্নার আয়েশার মাথাটা জিমজিম করছে। কোনো রকম চোখটা মেলে দেখলো তারা মাটিতে শুয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলো তাসকিনদের বাসার পাশের রাস্তায় শুয়ে রয়েছে। তাসকিন পাশে বসে আছে। আয়েশা তাসকিনের দিকে তাকাতেই যেন স্বস্তি পেল। শোয়া থেকে উঠে বলল, তুমি বেঁচে আছো? তাসকিন মাথা ঝাঁকিয়ে বলল, এখনো বেঁচে আছি, তবে যা দখল গেছে মনে হয় এটার রেশ বছরখানেক থাকবে। বাড়ির সবাই মৃত তাসকিনকে জীবিত দেখে কি করবে কে জানে। তুর্না পাশে বসেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে সব ঠিক আছে। কিন্তু তোহার কথা মনে হতেই তুর্না বলে উঠল, তোহা কি বেঁচে আছে? তাসকিন মৃদু স্বরে উত্তর দিল, তোহার ভুল তোহাকে চির বিদায় নিতে সাহায্য করেছে। সে বেঁচে নেই, আর ফিরেও আসবে না। তারা তিনজনেই উঠে দাঁড়ালো। তাসকিনের বাঁচার বিষয়টা আশেপাশের মানুষের কাছে যেন একটা রহস্য বয়ে আনলো। প্রায় মাসখানেক তাসকিনকে নিয়ে হইচই ঘটল। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়েও গেল। কেটে গেল 3 মাস। আজকে তাসকিনের সাথে আয়েশার বিয়ে পূর্ণ হলো। তুর্নার মন থেকে ঘটনার রেশ এখনো যায়নি। মাঝে মাঝে সে ঘটনা মনে করলে যেন তার বুক কেঁপে ওঠে। কেটে গেল আরো 2 মাস। রাত তখন 3টা। আয়েশার চোখে মুখে ভয়ার্ত ছাপ নিয়ে উঠে বসলো। তাসকিন আয়েশাকে উঠতে দেখে তাকে ধরে বলল, কি হয়েছে? আয়েশা দম নিয়ে বলল, সে বাচ্চাটাকে স্বপ্নে দেখেছে। তাসকিন মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিছু হবে না, ঘুমাও। আয়েশা নিজেকে সামলে শুয়ে পড়ল। তবে তার অস্থিরতা কেন জানি কমছিল না। রাত পার হয়ে সকাল হলো। সকালবেলায় রান্নাঘরে যেতেই সে মাথা ঘুরে পড়ে গেল। তাসকিন আয়েশাকে ভাজা খোলা করে ঘরে এনে শোয়ালো। ডাক্তার এসে চেক আপ করে জানালো আয়েশা মা হতে চলেছে। আয়েশা কথাটা শুনে খুশিও হতে পারছিল না। তার মলিন মুখের আড়ালে একটাই কথা কানে বাজছে, তাহলে কি স্বপ্নটা সত্যি হতে চলল? বাচ্চাটা কি আবার আসতে চলল? রজনীর সমাপ্তি হলেও কি আবার শুরু হলো? তাসকিনের কথায় আয়েশার ভাবনায় ছেদ পড়ল। তাসকিন বলে উঠল, এত মলিন মুখে কি ভাবছ? আয়েশা সাবলীল কণ্ঠে জবাব দিল, হয়তো সেখানে ঘটনার সমাপ্তি হয়, সেখান থেকে নতুন ঘটনা শুরু হয়। আয়েশার কথার মানে তাসকিন বুঝে উঠতে পারেনি। পুনরায় বলল, কি হয়েছে? কিছু না। সবসময় ভাবনার আড়ালেই কিছু কথা রেখে দেওয়া ভালো। আচ্ছা, ঘটনার কি পুনরাবৃত্তি ঘটবে নাকি সমাপ্তি হবে এই রজনীর অসমাপ্ত কাহিনী? গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক কমেন্টস করবেন, আর আমার গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।